সঠিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক মানসিকতা। এই অ্যাটিটিউড, ইতিবাচক মানসিকতা থাকতে হবে। আদারওয়াইজ আপনি একটা ভালো চাকরি পেয়েও শেষ পর্যন্ত দেখবেন অনেক সরকারি কর্মকর্তা আছে তারা ওএসডি। তাদেরকে শেষ পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করা হইছে। দুর্নীতির দায়ে তাদেরকে জেল খাটতে হচ্ছে। তাই না? কিন্তু তারা কোনো বড় একটা অধিদপ্তরের মহাপরিচালক ছিল। তারা একসময় মন্ত্রী ছিল। তারা একসময় এমপি ছিল। শেষ পর্যন্ত কি হলো? তারা জাতির সামনে কিন্তু লাঞ্ছিত হলো। কুখ্যাত তারা। কিন্তু তাদের জীবনেও অর্জন আছে। বহু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বহু দেশের প্রধানমন্ত্রীকে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে হইছে। কিন্তু সে সময়ও তাদের সব যোগ্যতা, রাষ্ট্র পরিচালনার সব অভিজ্ঞতা সবকিছুই আছে। কিন্তু তারপরেও মানুষ তাদেরকে আর সে পদে দেখতে চায় না। কেন দেখতে চায় না? শুধু মানসিকতা বা দৃষ্টিভঙ্গি। সো দৃষ্টিভঙ্গি সেটা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য। সেজন্যই আগে আমাদেরকে বুঝতে হবে যে মানসিকতা বা এই দৃষ্টিভঙ্গি যে আসলে জিনিসটা কি? সো চলেন আমরা একটু সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। সো অ্যাটিটিউড জিনিসটা আসলে কি? দেখুন, আমাদের সফল হওয়ার জন্য অনেকগুলো এলিমেন্ট দরকার। আমি আগেই বলছি যে সাফল্যটা হচ্ছে অনেকটা রান্নার মতো। আমি যখন বলব যে রান্নায় আপনার লবণ দরকার, তার মানে শুধু লবণই কিন্তু আপনি খেতে পারবেন না। তাই না? ল র লবণ এটা রান্নার একটা উপকরণ এবং রান্নায় লবণ কতখানি জরুরি সেটা আপনাকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না। আপনি জানেন যে আপনার সবকিছু ঠিক আছে কিন্তু শুধু লবণটা যদি মিসিং হয় তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে বা রান্নায় আপনি কাঙ্ক্ষিত স্বাদটা পাবেন না। পুরো জিনিসটাই দেখবেন মাটি হয়ে গেল। কিন্তু আর সবকিছুই আছে। কিন্তু লবণের মতো একটা সস্তা যা মানে লবণের মতো একটা সহজলভ্য উপকরণ। কিন্তু সেইটার অভাবে কিন্তু পুরো খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে বা পুরো খাবারটা খাবারের অযোগ্য হয়ে যাচ্ছে। সো এরকমই আমাদের আবার হলুদের কথা যদি বলেন, হলুদও কিন্তু খাবারে খুব গুরুত্বপূর্ণ। মরিচও খুব গুরুত্বপূর্ণ। আপনি বলবেন যে ভাই পানি, পানি ছাড়াও কিন্তু তরকারি রান্না করতে পারবেন না বা ভাত রান্না করতে পারবেন না। সো অনেকগুলো উপকরণ আছে এবং সেগুলোর সবকিছুরই আলাদা, আলাদা কন্ট্রিবিউশন আছে। সবগুলোই গুরুত্বপূর্ণ। সাফল্যের জন্য শুধু অ্যাটিটিউড দিয়ে আপনার সাফল্য মিলবে না। শুধু আপনি যদি ইতিবাচক চিন্তা করেন বসে, বসে আপনার সামনে সাফল্য টুপ করে পড়বে না। এ কথা সত্যি। সো সাফল্যের জন্য আমাদের কতগুলো জিনিস দরকার। একটা হচ্ছে কি অ্যাবিলিটি। যেমন ধরেন আপনি যদি ভালো মার্কেটার হতে চান, আপনি একজন সফল মার্কেটার হতে চান, তাহলে আপনাকে আগে মার্কেটিং জানতে হবে। এটা হচ্ছে আপনার হার্ড স্কিল। হ্যাঁ, আপনি একজন ভালো প্রেজেন্টার যদি হতে চান, সফল প্রেজেন্টার হতে চান, তাহলে আপনাকে প্রেজেন্টেশন এর সাথে রিলেটেড যে আর্ট অ্যান্ড সায়েন্স সেগুলো কিন্তু আপনার জানতে হবে। আপনাকে প্রেজেন্টেশন দিতে সামর্থ্য হতে হবে। আপনি যদি সফল ক্রিকেটার হতে চান, তাহলে ক্রিকেট খেলার সাথে রিলেটেড যে স্কিলস সেইটা কিন্তু আপনার থাকতে হবে। সেইটা যদি আপনার না থাকে, আমিও যদি মনে করি যে আমি বিশ্বকাপ জিতবো, তাইলে আমি বিশ্বকাপ জিততে পারব না। আ আমি কে? কোথা থেকে বসে আমি বিশ্বকাপ জিতবো? শুধু মনের জোরে? না, আমাকে খেলায় নামিয়ে দেওয়া হবে না। শুধু অ্যাটিটিউড দিয়ে হবে না। বাট অ্যাটিটিউড এর স্পেসটা কোথায় সেটা আগে বুঝতে হবে। সো আমার অ্যাবিলিটি থাকতে হবে। এখন এরপরে হচ্ছে মোটিভেশন এবং অ্যাটিটিউড। এই ৩ টা জিনিসেরই কন্ট্রিবিউশন আছে সাফল্যের পিছনে। কিন্তু কোনটার আসলে কি ধরনের কন্ট্রিবিউশন, কোনটা আসলে কি কাজে লাগে সেটা আগে আমাদেরকে জানতে হবে। লবণেরও খাবারের দরকার আছে। আপনার কিচেনে কিন্তু চিনিও থাকে। এখন চিনির ইউজ একরকম, লবণের ইউজ আরেক রকম। আপনাকে জানতে হবে কোথায় কতটুকু ব্যবহার করতে হবে। সো অ্যাবিলিটি ইস হোয়াট ইউ আর কেপেবল অফ ডুইং। মানে আপনার অ্যাবিলিটি বা আপনার হার্ড স্কিল হচ্ছে আপনি কি করতে সক্ষম, কি করতে আপনি সমর্থ। যে কাজটা আপনি করতে জানেন না, সে কাজটা আপনাকে দিয়ে হবে না। আপনার যতই ইতিবাচক চিন্তা থাকুক, আপনার ইতিবাচক যতই মানসিকতা থাকুক, সে কাজটা কিভাবে করতে হয় সেটা যদি আপনি না জানেন তাহলে সে কাজটা আপনাকে দিয়ে হবে না। যেমন ধরেন আপনি যদি না জানেন কিভাবে গাড়ি চালাইতে হয়, তাহলে আপনি গাড়ির ড্রাইভিং সিটে যতই পজিটিভ চিন্তা করেন, যতই আপনি মনে করেন যে আমি খুবই ধীরস্থিরভাবে খুবই মনোযোগ দিয়ে গাড়ি চালাবো, খুবই আ আইন মেনে আমি গাড়ি চালাবো, কিন্তু আপনি আইনই জানেন না। আপনি গাড়ি চালানোর যে রুলস রেগুলেশন কিছুই আপনি জানেন না। কিন্তু আপনার আসলে অ্যাক্সিডেন্ট করার কোনো উদ্দেশ্য নেই। আপনার কারো গাড়ি চাপা দেওয়ার, বেপরোয়া গাড়ি চালানোর, আইন অমান্য করার কোনো অসৎ উদ্দেশ্যই আপনার নাই। সো আপনি যথেষ্ট ইতিবাচক মানসিকতার একজন মানুষ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে গাড়ির আ মানে গিয়ার, তারপরে ব্রেক, অ্যাক্সেলারেটর এগুলো আপনি চিনেন না। তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না। এবং আপনি না চাইলেও শেষ পর্যন্ত গাড়ি চালাতে গিয়ে আপনি মরবেন অথবা আপনি কাউকে মারবেন। সো অ্যাবিলিটি, অ্যাবিলিটি ইস হোয়াট ইউ আর কেপেবল অফ ডুইং। আপনার আগে সে কাজটা করার সামর্থ্য থাকতে হবে। দেন মোটিভেশন। এখন কথা হচ্ছে আপনার একটা কাজ করার অ্যাবিলিটি আছে। সে কাজটা করতে আপনি ফুললি কেপেবল। আপনি কাজটা করার জন্য সামর্থ্য। সে কাজের মানে যথাযথ স্কিল আপনার আছে। কিন্তু কথা হচ্ছে যে সে কাজের মোটিভেশন আপনার নাই। প্রত্যেকটা কাজের মোটিভেশন লাগে।
আমরা এমন মোটিভেশন দেখেন আমরা ভালো আচরণ এক জায়গায় করি, আবার অনেক মানুষের সাথে আমরা ভালো আচরণ করি না। কেন করি না? আপনি দেখবেন আপনার বস, সেই বসের সাথে আপনি যেরকম নরম প্রকৃতির, সেই বসের সামনে আপনি যত obedient, বাসায় গিয়ে কিন্তু আবার আপনি বাঘ। বাসায় গিয়ে আপনি আপনার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করতেছেন। বাসায় গিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চা-কাচ্চার সাথে দুর্ব্যবহার করতেছেন। বাসায় গিয়ে আপনি ভাঙচুর করতেছেন। ভাতের থালা ছুঁড়ে মারতেছেন। কিন্তু আবার সেই মানুষটাই কিন্তু বসের সামনে দেখা যাচ্ছে যে আপনার থেকে জেন্টলম্যান, আপনার চাইতে পোলাইট, মানে আপনার চেয়ে ওবিডিয়েন্ট মানুষ আর নাই অফিসে। আপনি আম আপনাকে যা কাজ দেয়া হয় আপনি তার থেকে বেশি করেন। কিন্তু অফিসে গিয়ে মানে কিন্তু বাসায় গিয়ে দেখা যাচ্ছে যে আপনি তাদের সাথে ভালো আচরণ করেন না। তাইলে ভালো আচরণটা কিন্তু আপনি করতে পারেন। কথাটা হচ্ছে এই যে মোটিভেশন। আপনি কোথায় ভালো আচরণ করবেন, কোথায় ভালো আচরণ করবেন না ইট ডিটারমিন্ড আম মানে এটা ঠিক হয় হচ্ছে আপনার এই মোটিভেশন। আপনার মোটিভেশন লাগবে। মোটিভেশন ছাড়া আপনি কাজটা জানলেও করবেন না। এরপর হচ্ছে অ্যাটিটিউড বা অ্যাটিচিউড। অ্যাটিটিউড বলে আপনার আমেরিকানরা বলে অ্যাটিটিউড আর ব্রিটিশরা বলে অ্যাটিচিউডস। আমি ইন্টারচেঞ্জেবলি বলবো আরকি অ্যাটিটিউড অ্যান্ড অ্যাটিচিউড। সো হোয়াটএভার। সো অ্যাটিটিউড ডিটারমিনস হাউ ওয়েল উই ডু ইট। এখন কথা হচ্ছে যে একটা কাজ যেমন ধরেন আমরাও ক্রিকেট খেলছি। ২-১ ম্যাচ তো খেলছি। আ আ ছোটবেলায় বা এখনো অনেকের শখের বশে আমরা খেলি। আবার যারা আ ধরেন বিরাট কোহলি বা ধরেন সাকিব আল হাসান তারাও ক্রিকেট খেলে। তাইলে তাদের সাথে আমাদের পার্থক্যটা কি? বা সাকিবও ছোটবেলায় ক্রিকেট খেলছে। ছোটবেলায় ক্রিকেট না খেলে তো সে হঠাৎ করে জাতীয় দলে চান্স পায় নাই বা জাতীয় দলে চান্স পাওয়ার পর থেকে তো সে খেলা শুরু করে নাই। যখন জাতীয় দলে চান্স পায় নাই তার আগে থেকেই কিন্তু সাকিব খেলে। কিন্তু কথা হচ্ছে সে আমাদের মতো খেলেনি। সে যেভাবে খেলছে সে কারণেই কিন্তু সাকিব আম আ ওয়ার্লড এর ওয়ান অফ দ্যা বেস্ট অলরাউন্ডার বা ওয়ার্লডস বেস্ট অলরাউন্ডার হইছে। সো এর কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে ওই যে অ্যাটিটিউড। অ্যাটিটিউড ডিটারমিনস হাউ ওয়েল উই ডু ইট। একটা কাজ আপনি কতটা ভালোভাবে করবেন, তাই না? সেটার উপরে ডিপেন্ড করে। সেটা আপনার অ্যাটিটিউড এর উপরে ডিপেন্ড করে। যে আপনার অ্যাটিটিউড টা যদি ইতিবাচক হয়, তাহলে আপনি সে কাজটা অনেক ভালোভাবে করবেন। সো আ এই যে মানে কতটা ভালোভাবে আপনি কাজটা করবেন। তাই না? এখানে একটা গল্প দিয়ে জিনিসটা বুঝাই। আপনার এই যে মাইক টাইসন এটা একটা গল্প যদিও। আ এটা হচ্ছে আপনার একটা জোক। আপনারা মাইক টাইসনের নাম শুনছেন। মাইক টাইসন হচ্ছে হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন। তো বক্সিং তো আপনারা টেলিভিশনে বা দেখছেন যে বক্সিং খেলা এটা অত্যন্ত বিপজ্জনক একটা খেলা। যেমন আ জেমস মার নামে এক লোক মারা গেছে আপনার এই বক্সিং এ খেলতে গিয়ে আরকি। প্রতিপক্ষের এই ঘুষির আঘাতে ওই লোক মারা গেছে। তো তারপর থেকে এই বক্সিংকে নিষিদ্ধ করার একটা আন্দোলনও শুরু হয়েছে যেটা অত্যন্ত বিপজ্জনক একটা খেলা। কিন্তু তারপরেও এই খেলাটা নিষিদ্ধ হয়নি এবং এই খেলাটা এখনো পর্যন্ত চলতেছে। এর কারণ হচ্ছে এই খেলায় প্রচুর পয়সা। যারা বক্সার, ভালো বক্সার তারা এই বক্সিং থেকে প্রচুর পয়সা আয় করে এবং কি পরিমাণ পয়সা আয় করে ধারণাতীত। সাধারণ মানুষ ধারণাও করতে পারবে না এই একজন বক্সার কত পয়সা ইনকাম করে। সো মাইক টাইসন খুবই বদমেজাজি। মাইক টাইসন খুবই অর্থলোভী আরকি। একটা সময় উনার খুবই খারাপ ইমেজ ছিল। মাইক টাইসন কিন্তু জেলও খাটছে। সো আ এবং পরে আবার উনি ব্যাক করছে। মানে থ্যাঙ্কফুলি উনাকে পরে বিভিন্ন রকমভাবে সাইকোলজিক্যাল একজন সাইকিয়াট্রিস্ট এর তত্ত্বাবধানে যখন উনাকে আম এই যে অ্যাটিটিউড এর ট্রেনিং দেয়া হলো, পরে কিন্তু উনি আবার গেট ব্যাক করছে। এখন কিন্তু মাইক টাইসন আবার একটা পজিটিভ ইমেজ মানে একটা রেসপেক্টেড ইমেজ ডেভেলপ করছে একজন অ্যাক্টর হিসেবে। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো বাট একটা সময় কিন্তু মাইক টাইসন খুব বেপরোয়া জীবনযাপনের জন্য জেলেও গেছে। সো আ মাইক টাইসনকে নিয়ে এইজন্য আমেরিকায় অনেক জোক আছে। খুব মজার, মজার জোক। আপনার রিডার্স ডাইজেস্ট এ গেলে এ ধরনের জোক দেখবেন। সো বলা হচ্ছে যে মাইক টাইসন পয়সা ছাড়া কিছুই বুঝে না। পয়সার জন্য সে যেকোনো কিছুই করতে পারে। তো এজন্য এরকম একটা জোক আছে যে মাইক টাইসন একবার বিচে বেড়াতে গেল আরকি। তো হঠাৎ করে কতগুলো হাইজ্যাকার তাকে ধরল। ধরে হাইজ্যাকাররা তার কাছে যা ছিল কেড়ে-টেড়ে নিয়ে গেছে এবং তাকে খুব মারধর করল। তো মাইক টাইসন কিছুই বলল না। মার-টার খেয়ে সে চলে আসলো বাসায়। তো বাসায় আসার পরে যখন দরজা খুলছে তখন তার ওয়াইফ দেখে তো অবাক। বলে যে, "আরে কি ব্যাপার? কি হলো তোমার এরকম নাক-টাক ফাটা, চোখ দিয়ে রক্ত পড়তেছে?" তো বলতেছে বলে, "না তেমন কিছু না। ওই যে বিচের ওই দিকটায় গেছিলাম, হাইজ্যাকার কতগুলা ধরে ইচ্ছামত মারধর করছে।" তো তার ওয়াইফ খুবই অবাক। বলে যে, "কি বলো তুমি? এই তুমি হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন।
তুমি এক ঘুষি মারলেই তো আ ওরা স্পটেই মারা যাবে। তো হাইজ্যাকাররা তোমাকে মারল, তুমি মারলা না কেন? তো তখন মাইক টাইসন বলতেছে বলে, "আরে তুমি জানো না আমি একটা ঘুষি মারার জন্য কয়েক মিলিয়ন ডলার পাই। আমি এখানে বিনা পয়সায় ঘুষি মারতে যাবো কি কারণে?" তো এই গল্পটা এজন্যই বললাম যে মাইক টাইসন যদিও হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন, তার এক ঘুষি মারলে একটা হাইজ্যাকার স্পটেই মারা যাবে। কিন্তু কথা হচ্ছে ওই যে মাইক টাইসন যেহেতু একটা ঘুষির জন্য কয়েক মিলিয়ন ডলার নেয়, তো সে বিনা পয়সায় ঘুষি মারবে কেন? এখন আপনি যদি ঘুষি মারায় বিশ্ব চ্যাম্পিয়নও হন, কিন্তু আপনি যদি ঘুষিটা না মারেন, ঘুষিটা মারার পিছনে তো মোটিভেশন লাগবে। কারণ ওই যে মাইক টাইসন ঘুষিটা মারে এর কারণ হচ্ছে যেটা সেটা হলো সেটার জন্য সে মিলিয়ন ডলার পায়। সো এইটা একটা গল্প দিয়ে এজন্য ব্যাখ্যা করলাম যে আমরাও জীবনে অনেক কিছু করার জন্য কেপাবল। কিন্তু সে কাজটা করার জন্য কিন্তু আমাদের মোটিভেশন লাগবে। মোটিভেশন ছাড়া আমরা সে কাজটা করব না। সো আমাদের একটা ইন্সপিরেশন দরকার। আমাদের একটা মোটিভেশন দরকার। আমাদের একটা রিজন দরকার। আদারওয়াইজ আমরা সে কাজটা করব না। সে কাজটা যেমন ধরেন আপনাকে যে সেলারি দেওয়া হয়। আপনাকে সেলারি না দিলে আপনি ওই চাকরিটা করবেন না। আপনাকে যদি আপনার অফিস থেকে আনে সে কাজটা করার জন্য কিন্তু আপনি ফিট। আপনার প্রয়োজনীয় সব নলেজ, আপনার প্রয়োজনীয় সব স্কিলস সবকিছুই আছে। যেমন ধরেন আপনি একজন বড় সিঙ্গার, জেমস গান গাইতে পারেন। দেশের বরেণ্য সিঙ্গার। কিন্তু জেমসকে পয়সা না দিলে সে গান গাইবে? গাইবে না। তাইলে এই পয়সাটা হচ্ছে তার মোটিভেশন। আপনি একটা কনসার্ট আয়োজন করেন, জেমসকে দাওয়াত দেন যে, "আপনি একটু আমাদের এখানে এসে গান গেয়ে দেন।" দেখেন জেমস এসে গান গেয়ে দেয় কিনা যদি তারা পয়সা না দেন। দিবে না। কিন্তু আপনি পয়সা যদি দেন, তাইলে সেখানে শাকিরাও গিয়ে গান গেয়ে দিবে। মানে তার যে পয়সা সেটুকু যদি দেন। কিন্তু গান তো সে গাইতে পারে। তো আপনি তো ভাই গান গাইতে পারেন। আপনি গান, সমস্যা কি? গাইবে না সে। যদি তার সেখানে মোটিভেশন না থাকে। সো মোটিভেশন এর উপরে অনেক কিছু নির্ভর করে। আর এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাটিটিউড। এখন আসেন এই অ্যাটিটিউড জিনিসটা কি? আমরা আরেকটু অ্যাটিটিউড কতখানি আমাদের সাফল্যের পেছনে ভূমিকা রাখে আমরা একটা আ রেজাল্ট দেখি। এক্সকিউজ মি। সো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেছে যেমন ওই যে বললাম মোটিভেশনটা আমাদের জরুরি। এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাটিটিউড। দেখেন অ্যাটিটিউড কেন ইম্পোর্টেন্ট? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেল যে এ পারসন গেটস আ জব আমরা মনে করি যে একজন মানুষ যে চাকরি পায়, একজন মানুষ প্রমোশন পায় এর পিছনে হচ্ছে বিভিন্ন ট্রেনিং এইসব কিছুর অবদান। সো এ পারসন গেটস আ জব অর এ প্রমোশন একজন মানুষ যে চাকরি পাচ্ছে বা প্রমোশন পাচ্ছে 85% অফ দ্য টাইম 85 ভাগ ক্ষেত্রে এটা হচ্ছে বিকজ অফ হিজ অ্যাটিটিউড। 85 ভাগ ক্ষেত্রে হার্ভার্ড ইউনিভার্সিটি এই গবেষণা করে দেখলো যে 85 ভাগ ক্ষেত্রে এটা তার অ্যাটিটিউডের কারণে হয়। মানে একজন মানুষের যে প্রমোশন হয়, একজন মানুষ যে চাকরি পাচ্ছে সেটা তার মনোভাব বা মানসিকতার কারণে চাকরি পাচ্ছে 85 ভাগ ক্ষেত্রে। Only 15% of the time it is because of intelligence and a specific knowledge of facts and figures. মানে যেগুলো আমরা সারা জীবন ধরে কলেজ ইউনিভার্সিটি থেকে শিখি, সেইসব তথ্য উপাত্ত, সেসব জ্ঞান, সেগুলো আমাদের চাকরি পাওয়া বা প্রমোশন পাওয়ার পিছনে মাত্র 15% ভূমিকা রাখে। আর বাকি 85 ভাগ ক্ষেত্রেই একজন মানুষ চাকুরি পাচ্ছে বা বড় পদে প্রমোশন পাচ্ছে তার মনোভাব, তার দৃষ্টিভঙ্গি, তার অ্যাটিটিউডের কারণে। তার চিন্তা করার সামর্থ্য, তাই না? এই যে কোয়ালিটেটিভ থিংকিং সেসবের কারণে একজন মানুষ চাকরি পাচ্ছে বা প্রমোশন পাচ্ছে। এটা হচ্ছে 85 ভাগ ক্ষেত্রে। মানে এটা আপনার চাকরি পাওয়া বা প্রমোশন পাওয়ার পিছনে 85 ভাগ অবদান রাখে। অথচ সেই সম্পর্কেই কিন্তু আমরা ওয়াকিবহাল না। দেখবেন এই রকমের ফ্যাক্টস, ফিগার তাই না? এসবের পিছনে আমরা ছুটি। এইসব ডিগ্রি, ইউনিভার্সিটি ডিগ্রি লাখ টাকা দিয়ে আমরা নিচ্ছি। কিন্তু আমাদের অ্যাটিটিউড, আমাদের মনোভাব, সেটাই কিন্তু আমাদের সাফল্য ব্যর্থতায় সবচেয়ে বড় ভূমিকা রাখে। ৮৫ ভাগ অবদান রাখে। সো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেমন ধরেন এই যে এখন আপনার কাছে এই জিনিসটা খুব বিস্ময়কর মনে হতে পারে। আমরা চলেন একটু বোঝার চেষ্টা করি। এই যে ইন্টেলিজেন্স, আমরা মনে করি যে একজন মানুষ হচ্ছে খুবই মেধাবী। তাই না? ইন্টেলিজেন্স বা মেধা হচ্ছে দ্রুত শেখার ক্ষমতা। ধরেন একজন মানুষ মেধাবী। মেধাবী মানে হচ্ছে উনি কোনো একটা জিনিস দ্রুত শিখতে পারে। যেমন কেউ ১ বার পড়ে মনে রাখতে পারে, আবার কেউ ১০ বার পড়ে মনে রাখতে পারে। এখন যে ১ বার পড়ে মনে রাখতে পারে আমরা তাকে খুবই মেধাবী বলতে পারি। এটা হচ্ছে মেধা। সে ১ বার পড়ে মনে রাখতে পারে। এখন সেই মেধাবী মানুষটা যদি একবারও না পড়ে, তাই না? যেমন ধরেন আপনি পড়তে পারেন, কিন্তু আপনি পড়েন না।
তাই না? আপনি লেখাপড়া লিখতে পারেন। মানে পড়তে পারেন, লিখতে পারেন। এই যে বাংলা লেখা আছে, এই লেখাটা আপনি পড়তে পারেন এবং বুঝেন এখানে কি লেখা আছে। কিন্তু আপনি পড়েন না। আর আরেকজন মানুষ পড়তেই পারে না। এই ২ জনের মধ্যে কি পার্থক্য আছে? যিনি পড়তে পারে না আর যে মানুষ পড়তে জেনেও পড়ে না, এই ২ জনের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই না? সো এখন কথা হচ্ছে যেটা সেটা হলো একজন মানুষ হয়তো একবার পড়ে মনে রাখতে পারে কিন্তু উনি একবারও পড়ে না। কিন্তু আরেকজন ১০ বার পড়লে মনে রাখতে পারে কিন্তু উনি ১০ বার পড়ে মনে রাখার চেষ্টা করতেছে। উনি ২০ বার পড়ে মনে রাখার চেষ্টা করতেছে। সো কথা হচ্ছে যেটা সেটা হলো শুধু মেধা। মেধা দিয়ে আপনি সফল হতে পারবেন না যদি সেটাকে আপনি কাজে লাগান। আবার কোন একটা তথ্য উপাত্ত। এই যে অনেক সময় হয় আপনার আম আলবার্ট আইনস্টাইনকে একবার প্রশ্ন করছিল যে, আম "কত ফুটে ১ মাইল?" উনি বলছে, "আমি জানি না।" এরপরে উনি বলল যে তথ্যটা একটা স্ট্যান্ডার্ড আ রেফারেন্স বই থেকে ২ মিনিটেই জানা যায়, সেটা কষ্ট করে মুখস্থ রাখার দরকারটা কি? তাই না? দেখুন এখন তো আমাদের রেফারেন্স বইও লাগে না। এখন আমরা একটু "হে গুগল" বললেই কিন্তু গুগল আমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। এখন অনেক এসব তথ্য আমাদের মুখস্থ রাখার দরকার নেই। আমাদের এখন সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ব্রেইনকে কাজে লাগানো। আমাদের ব্রেইনের মূল কাজ কিন্তু গাদা, গাদা তথ্য মুখস্থ করা না। আমাদের ব্রেইনের মূল কাজ হচ্ছে চিন্তা করা। হ্যাঁ? যে কি হওয়া উচিত, কি হওয়া উচিত না। কি করা উচিত, কি করা উচিত না। হ্যাঁ? কি কাজ করিলে কি ফল হয়। সেইসব এই যে থিংকিং, এবিলিটি টু থিংক এই চিন্তা করাটা হচ্ছে আমাদের ব্রেইনের প্রধান কারণ। মানুষের সাথে এখনো পর্যন্ত মেশিনের পার্থক্য হচ্ছে মানুষ চিন্তা করতে পারে। হ্যাঁ, যদিও এখন মেশিনও চিন্তা করতে পারে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানি যে এখন কম্পিউটারও চিন্তা করতে পারে মানুষের মতো। সেভাবে কম্পিউটারকে ট্রেন করা হচ্ছে। বাট কথা হচ্ছে যে আমরা জানি যে একটা হার্ড ড্রাইভের মধ্যে অনেক ইনফরমেশন অনেক কিছু স্টোর করে রাখা যায়। কিন্তু হিউম্যান ব্রেইন স্টিল কম্পিউটারের থেকে অনেক পাওয়ারফুল। সেটা নিয়ে অবশ্য আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। এবং সেখানে আমরা দেখব যে মানুষের ব্রেইন কতখানি শক্তিশালী। কিন্তু কথা হচ্ছে আমাদের ব্রেইনকে কাজে লাগাতে জানতে হবে। সেটা আমাদের এই সিরিজেরই পরবর্তী পর্বে আলোচনা করব যে আমাদের ব্রেইন কতখানি শক্তিশালী এবং সেটাকে কিভাবে কাজে লাগাইতে হয়। সো আমাদের ব্রেইনের মূল যে আ মানে পারপাস আমাদের ব্রেইনের মূল যে ফাংশন সেটা হচ্ছে চিন্তা করা। আমাদেরকে চিন্তা করতে জানতে হবে। চিন্তা কাজে লাগাইতে হবে। যে এই যে তথ্য, এই যে একটা তথ্য, এই ২ টা তথ্যের মধ্যে ইন্টার কানেকশন টা কি? মানে এই একটা ঘটনা ঘটলো তার সাথে আরেকটা ঘটনার সম্পর্ক কি? হ্যাঁ, সেসব দিয়ে হচ্ছে আমরা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে কোরিলেট করা। তাই না? এইটা হিউম্যান ব্রেইন করতে পারে এবং এটা কম্পিউটারের চাইতে এখনো অনেক দ্রুত করতে পারে। যদিও কম্পিউটারও আস্তে, আস্তে এখন সেসব বিষয়ে ট্রেন করা হচ্ছে কম্পিউটারকে। কিন্তু কথা হচ্ছে কম্পিউটার সবসময় মানুষের নিয়ন্ত্রণেই থাকবে। যত পাওয়ারফুল সুপার কম্পিউটারই হোক আর যত আ আ স্মার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমই হোক এটা সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকবে। যদি অনেক কল্পকাহিনীর ভিত্তিক সিনেমা তৈরি হচ্ছে যে একটা সময় হয়তো এআই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এগুলো জাস্ট সিনেমা, এগুলো জাস্ট গল্প। কথা হচ্ছে এআই সবসময় মানুষের নিয়ন্ত্রণেই থাকবে। কম্পিউটার বা মেশিন অলওয়েজ মানুষের নিয়ন্ত্রণে থাকবে। সো নাথিং টু বি ওয়ারিড। সো মানুষ এসব যন্ত্র আবিষ্কার করতেছে, এসব যন্ত্রকে মানুষ ট্রেন করতেছে এবং মানুষ এগুলোকে নিয়ন্ত্রণ করবে। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো দেখুন আ মেধাবী মানুষ যারা, তাই না? মেধাবী মানুষ আ তারা এসব তথ্য উপাত্ত মুখস্থ করে রাখে না। তথ্য উপাত্ত মুখস্থ করে রাখা খুব জরুরি না। পৃথিবীতে বহু সফল মানুষ আছে। তারা এত তথ্য উপাত্তও জানতো না। তাদের আমরা আপনি যদি আশেপাশে সফল মানুষ দেখেন, যেমন ধরেন একজন সফল ব্যবসায়ী। আপনি খোঁজ নিলে দেখবেন যে ব্যবসায় উনার যেমন ধরেন আমরা বিভিন্ন এই যে হার্ভার্ডের যে রিসার্চটা সেটাকে আপনাদের অনেকের কাছে খুবই অবিশ্বাস্য মনে হইতে পারে যে, "কি বলেন ভাই? এত, এত ইউনিভার্সিটি থেকে মানুষ এত, এত ডিগ্রি দিচ্ছে অথচ এগুলো সাফল্যের পেছনে কোনো অবদান রাখে না।" বা মাত্র 15% কন্ট্রিবিউশন এই এত, এত পড়াশোনার। জি, এত, এত পড়াশোনার মাত্র 15% ই কন্ট্রিবিউশন। দেখেন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট আছে। সেখানে অনার্স ডিগ্রি দেওয়া হয়, মাস্টার ডিগ্রি দেওয়া হয়। সেটা হচ্ছে সংগীত। নাট্যকলা এবং সংগীত। যেখানে নাটক এবং সংগীতের উপরে অনার্স, মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়। কিন্তু আপনি যদি এখন বাংলাদেশের সবচেয়ে সফল নাট্য ব্যক্তিত্ব, সফল আপনি যদি সঙ্গীত শিল্পী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, এর মধ্যে আপনি দেখবেন যে ৯৯ জনই সেই বিভাগ থেকে পাস করেনি। ১০০ জনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ১০০ জনের যদি একটা লিস্ট করেন, তার মধ্যে আপনি দেখবেন যে ৯৯ জনই কিন্তু নাট্যকলা বা সংগীতে তাদের কোনো ডিগ্রিই নেই। কিন্তু তারা কিন্তু সফল অভিনেতা, অভিনেত্রী, তারা কিন্তু সফল সঙ্গীত শিল্পী। কিন্তু তারা নাট্যকলা এবং সংগীতের ছাত্র না। অনেকে দেখবেন বুয়েটের প্রফেসর, কিন্তু দুর্দান্ত অভিনেতা।
সফল অভিনেতা। হ্যাঁ, তাই না? আপনার এই যে আবুল হায়াত বুয়েটে পড়ছে। তো বুয়েটের সাথে ইঞ্জিনিয়ারিং এর সাথে অভিনয়ের কোন সম্পর্ক আছে? একটা কমপ্লিটলি ডিফারেন্ট। অভিনয়কে আমরা বলি আর্ট। আর ইঞ্জিনিয়ারিং হলো সায়েন্স। সো বুয়েটে পড়ে তারপরে যে ডক্টর এনামুল হক। সো উনারা বুয়েটে পড়ছে। তৌকির আহমেদ বুয়েটের স্টুডেন্ট। কিন্তু অভিনেতার হিসাবে একটা লিস্ট করলে তো উনারা ১ম দিকেই থাকবেন। তো তারপরে হচ্ছে আপনি যদি বিজনেসম্যানের কথা চিন্তা করেন, বাংলাদেশের সফল ১০০ জন ব্যবসায়ীর তালিকা তৈরি করেন। তার মধ্যে দেখবেন যে এরা জীবনে কোনদিন বিজনেসের উপরে পড়াশোনা করে নাই। মানে ইন্টারমিডিয়েটও এদের কমার্স ছিল না। কিন্তু তারা কিন্তু ব্যবসায় সফল। সো আপনি আ এই বিভিন্ন সেক্টরে যান। বাংলাদেশে বিকেএসপি নামে একটা ইনস্টিটিউট আছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। সো সেখান থেকে এখন আপনি যদি সফল ক্রীড়াবিদদের তালিকা তৈরি করেন, দেখবেন যে বেশিরভাগই সেই ইউনিভার্সিটি সেই বিকেএসপির স্টুডেন্ট না। আবার বিকেএসপিতে প্রতি বছর শয়ে স্টুডেন্ট ভর্তি করতেছে। সারা বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ আছে বিকেএসপির। বাট সেখান থেকে কতজন ন্যাশনাল আ টিমে চান্স পাইছে? খুবই কম। তো কথা হচ্ছে যেটা সেটা হলো সফল হওয়ার জন্য এসব তথ্য উপাত্ত না। সফল হওয়ার জন্য আপনার ওই যে ব্রেইনকে কাজে লাগাইতে জানতে হবে। আপনার ব্রেইনে কতগুলো তথ্য উপাত্ত স্টোর করে রাখলেই আপনি সফল হবেন না। তাই না? অনেক সফল মানুষ আছে পৃথিবীতে। যেমন ধরেন ফোর্ড মোটরস, তাই না? আমরা যদি আমেরিকাও চিন্তা করি, আমেরিকা আবার অনেক সময় হয় কি আমরা কাউকে যখন ফটফট করে ইংরেজি বলতে দেখি আমরা মনে করি তাকে বিরাট শিক্ষিত। আমেরিকায়ও বহু মানুষ আছে অশিক্ষিত। অশিক্ষিত মানে এখানে বাধ্যতামূলকভাবে স্কুল পাস করতে হয়। তো ধরেন কোন রকম হাই স্কুল পাস করছে বা আ ওই তো 12th গ্রেড পাস করছে ব্যাস। ইউনিভার্সিটিতে আ গিয়ে পড়াশোনা করছে এরকম মানুষ আমেরিকায় খুব কম। সো আমেরিকানরা ইউনিভার্সিটি পর্যন্ত খুব একটা পড়ে না। ওই 12th গ্রেড পর্যন্ত। 12 গ্রেড পর্যন্ত। এখন কথা হলো তাতেই তারা খুব ভালো ইংরেজি বলতে পারে। তা ভালো ইংরেজি বললেই সে খুব ব্রিলিয়ান্ট, সে খুব উচ্চ শিক্ষিত এমন তো আর না। আমরা যেরকম বাংলা বলতেছি এখানকার মাতৃভাষা ইংরেজি, তারা ইংরেজি বলে। এখানকার যারা মুচি মেথর আছে তারাও ইংরেজিতে কথা বলে। সো কথা হচ্ছে যেটা সেটা হলো আ মুচি মেথর বলতে আমরা একেবারে আ বটম লাইনের আ প্রফেশন গুলাকে মানে কাজ করে যারা ইনকাম করে আরকি। তাদের কথা বলতেছি। সো আবার সেই কাজ করেও আপনি বিখ্যাত হতে পারেন। জুতা বানিয়েও কিন্তু আপনি পৃথিবীর সেরা হতে পারেন। সো কথা হচ্ছে যেটা সেটা হলো যে আ আবার দেখেন এই যে ফোর্ড মোটরস এর প্রতিষ্ঠাতা যিনি হেনরি ফোর্ড, আমরা জানি যে উনি অত্যন্ত সফল একজন উদ্যোক্তা। যেমন এই যে আজকে যে আমেরিকা অর্থনৈতিক পরাশক্তি এর পিছনে কয়েকজন মানুষের অবদান আছে। এর মধ্যে হেনরি ফোর্ডের অবদান আম অনেক আ সবার উপরে থাকবে। এবং এই কারণেই হেনরি ফোর্ড শুধু একজন ব্যবসায়ী না। হেনরি ফোর্ডকে আমেরিকার একজন প্রেসিডেন্টের সমান সম্মান করা হয়। তো কোয়েশ্চেন হচ্ছে এই যে হেনরি ফোর্ড কিন্তু খুব বেশি শিক্ষিত ছিল না। হেনরি ফোর্ড কয়েক ক্লাস পর্যন্ত পড়ছে আরকি। ক্লাস 5 টাইপ পর্যন্ত পড়ছে। তো এখন এই ফোর্ড মোটরস এর প্রতিষ্ঠাতা ওনাকে তাই আমাদের এই এইসব অশিক্ষিত মানুষরা যখন বড় বিখ্যাত হয়ে যায় তখন তাদেরকে নিয়ে হাসাহাসি হয়। দেখেন এই যে আমাদের দেশে যেরকম এই অনন্ত জলিলকে নিয়ে অনেক সময় ট্রল-মল হয়। উল্টাপাল্টা কথাবার্তা বলে। মানে অনেকে হাসাহাসি করে পত্র-পত্রিকায় নিউজ হয়। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা এই হেনরি ফোর্ডকে নিয়েও কিন্তু উনার জীবদ্দশায় আমেরিকা এরকম হাসাহাসি করত। কারণ অত শিক্ষিত ছিল না তো জায়গা বেজায়গায় এরকম অনন্ত জলিলের মতো বেফাঁস কথাবার্তা বলত। তো তখন উনাকে নিয়ে খুব হাসাহাসি হইত। অনেক বড় ব্যবসায়ী ছিল, সফল ব্যবসায়ী ছিল। কিন্তু এরকম উদ্ভট কথাবার্তা বলত। একবার শিকাগো ট্রিবিউন নামে আপনার শিকাগো ট্রিবিউন অনেক বিখ্যাত পত্রিকা আরকি আমেরিকার। সো শিকাগো ট্রিবিউন একবার ফোর্ডকে বলছে স্টুপিড। যে আ মানে আহাম্মক। আহাম্মক বলে একটা গালি দিল। এ এই হেনরি ফোর্ডকে। তখন এই কথা বলার পরে হেনরি ফোর্ড শিকাগো ট্রিবিউনের নামে মানহানি মামলা করছে। যে তুমি আমাকে স্টুপিড বললা কেন? এবং এই মামলায় যখন ট্রায়াল চলে কোর্টে, তখন এই যে শিকাগো ট্রিবিউনের যে আ লয়ার তারা বলছে যে, "তোমারে যে স্টুপিড বলছে ঠিকই বলছে।" এবং তখন আপনার হেনরি ফোর্ড বলল যে, "ঠিক আছে আমি স্টুপিড এটা প্রমাণ করো।" তখন শিকাগো ট্রিবিউনের যে লয়ার তারা তাকে কয়েকটা সিম্পল কোয়েশ্চেন করছে আদালতের কাঠগড়ায়। যেমন ধরেন এই যে সাধারণ জ্ঞান আরকি যেগুলো একজন মানুষ স্বাভাবিকভাবেই জানে। যেমন রেভলিউশনারি ওয়ার কবে হইছে? তার বেনেডিক্ট আর্নল্ড কে ছিল? তাই না? এরকম। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি এসব সাধারণ কিছু প্রশ্ন যেগুলো স্কুলের বাচ্চারাও পারে এরকম কিছু প্রশ্ন হেনরি ফোর্ডকে করছে। তো খুব স্বাভাবিকভাবে হেনরি ফোর্ড এগুলোর কোনো উত্তর দিতে পারে নাই। কিন্তু সাথে উনি বলল যে, "আমি এই প্রশ্নগুলোর উত্তর জানি না। কিন্তু ৫ মিনিটের মধ্যে আমি এরকম একটা লোককে খুঁজে বের করতে পারবো যে এই সবগুলো প্রশ্নের উত্তর জানে।" সো এইটা হচ্ছে গিয়ে হেনরি ফোর্ডের সাফল্যের মূল মন্ত্র। যে আমি এই প্রশ্নগুলোর উত্তর জানি না। কিন্তু কোন লোকটার কাছে গেলে এই উত্তরটা জানা যাবে আমি তাকে ৫ মিনিটের মধ্যে খুঁজে বের করতে পারব। সো আমার এটা জানার দরকারটা কি? আমি ইঞ্জিনিয়ারিং জানি না। কিন্তু যে ইঞ্জিনিয়ার তাকে আমি হায়ার করছি।
সেই আমাকে গাড়ি বানায়া দিচ্ছে। আমি জানি কাকে হায়ার করতে হবে, কাকে ফায়ার করতে হবে। আমি জানি কোথায় কাকে বসাইতে হবে। সো সেই মেকানিজম গুলো আমি জানি। আর দুনিয়ার সবকিছু তো একজন মানুষের পক্ষে জানা সম্ভব না। আপনি ধরেন আপনি দুনিয়ার সেরা মার্কেটার। তো শুধু মার্কেটিং দিয়ে তো ব্যবসা হবে না। মার্কেটিং তো বিজনেসের একটা এলিমেন্ট। মার্কেটিং একটা ডিপার্টমেন্ট। ধরেন আপনার ফাইন্যান্স এর জ্ঞান থাকতে হবে, অ্যাকাউন্টিং এর জ্ঞান থাকতে হবে। সেগুলো ছাড়াও তো বিজনেস হবে না। আপনার ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান থাকতে হবে। এখন আপনি একই সাথে মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং সব তো জানতে পারবেন না। সো আপনাকে ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে যদি আপনি ব্যবসায় সফল হতে হন। কারণ তারাই তো আপনার iPhone বানাবে। তারাই তো আপনার MacBook বানাবে। একটা প্রোডাক্ট তো তারা ডিজাইন করবে। সো আপনি হয়তো সেটা বেচতে পারবেন। সেটা ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে আপনার সাফল্য। সো হেনরি ফোর্ড তখন এই কথাটাই বলছে যে, "দেখো ব্রেইনের মূল ফাংশন কিন্তু এরকম গাদা, গাদা ইনফরমেশন মুখস্থ করে রাখা না। বেনেডিক্ট আর্নল্ড কে ছিল আমি এখন গুগল করলেই জেনে যাব। রেভলিউশনারি ওয়ার কবে হইছে এটা ভাই আমি এখন গুগলকে জিজ্ঞেস করলে গুগল আমাকে বলে দেবে।" সো আমার এটা মুখস্থ করে রাখার দরকার নাই। আমার যদি বেনেডিক্ট আর্নল্ড কে ছিল এটা যারা সারা জীবনে দরকার না হয়, আমার কেন খামাখা এই রেফারেন্স বই এগুলো মুখস্থ করার দরকার আছে? আমার ৪০ বছরের জীবনে দরকার হয় না বেনেডিক্ট আর্নল্ড কে ছিল এটা জানার। যদি আমার কোনদিন দরকার হয় আমি জিজ্ঞেস করে নিব গুগলকে যে, "ভাই বেনেডিক্ট আর্নল্ড কে ছিল?" বেনেডিক্ট আর্নল্ড এর পুরো ১৪ গোষ্ঠীর ডাটা চলে আসবে আমার কাছে। সো আমার এটা খামাখা আগে থেকে মুখস্থ করে রাখার কোন দরকার নেই। রেভলিউশনারি ওয়ার কবে হইছে আমার জানার দরকার কি? আমার দরকার হয় নাই এখনো পর্যন্ত তাই আমি জানি না। যখন আমার দরকার হবে আমি যে জানে তারে জিজ্ঞেস করে নিব। আমি গুগল করব। আমি জেনে নিব আমি সেটা। ব্যাস হয়ে গেল। কিন্তু কথাটা হচ্ছে যেটা সেটা হলো আমার ব্রেইনের মূল যে কাজটা সেটা হলো চিন্তা করা। সেটা হচ্ছে আমার পরিস্থিতি যাই হোক সেই পরিস্থিতিতে আমি কি কাজ করব, কিভাবে আমি রিঅ্যাক্ট করব সেইটার সঠিক ওয়েতে চিন্তা করা সেটা হচ্ছে গিয়ে আমার ব্রেইনের প্রধান কাজ। সো এই যে কথাটা বলছিলাম যে আলবার্ট আইনস্টাইনকেও একবার জিজ্ঞেস করছিল যে, "কত ফুটে ১ মাইল?" আইনস্টাইন জবাব দিলেন যে, "ভাই এটা আমি জানি না। আমার জানার দরকার নাই তো।" এখন আইনস্টাইনের মতে ব্রেইনের মূল কাজ হওয়া উচিত কি? সেটা হচ্ছে চিন্তা। যে ব্রেইনের মূল কাজ হচ্ছে চিন্তা করা। আমাদের এজন্যই উনি বলছে যে, "Imagination is better than knowledge." knowledge হচ্ছে যেইটা আপনি জানেন বা যেইটা মানুষ অলরেডি জানে সেটার নাম হচ্ছে knowledge। কিন্তু যেইটা কোনো এক্সিস্টেন্স নাই, সেই একটা জিনিস কিন্তু আপনি কল্পনার মাধ্যমে উদ্ভাবন করবেন। তাই না? যেমন ধরেন এই আমাদের যখন একটা সময় ফোন ছিল না, আমাদের ছোটবেলায়ও। আমাদের ছোটবেলায় আমাদের যে গ্রামের বাড়ি সেখানে তো আর টেলিফোনের লাইন ছিল না। সো আমাদের যোগাযোগের উপায় কি ছিল? একমাত্র চিঠি। তখন মনে হইতো যে, ইস! আমাদের যদি টেলিফোনের লাইন থাকতো, আমাদের বাড়িতে যদি একটা টেলিফোন থাকতো, তাহলে যেকোনো সময় জরুরি প্রয়োজনে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারত। তো এই যে তখন তার টেনে ইলেকট্রিক ইয়ের মতো। তো একজন হয়তো কল্পনা করছে যে হ্যাঁ, এরকম তার ছাড়া আ টেলিফোন কেমন হবে ব্যাপারটা? মানে মোবাইল। সো এটা তো ১ম এ একজন কল্পনা করছে। মানে এই জিনিসটা আমাদের হাতে আসার আগ পর্যন্ত একজনের কল্পনায় ছিল। তাই না? এরপরে একটা সময় আমাদের হাতে ফোন আসলো। সেই ফোনটা আস্তে, আস্তে ডেভেলপ করতে, সেই ফোনটা সহজলভ্য হতে সব মানুষের হাতে পৌঁছালো। তারপর আসলো স্মার্টফোন। সেই স্মার্টফোনের সাথে যুক্ত হলো ইন্টারনেট। তাই না? এই ছোট্ট একটা ডিভাইসের ভিতরে এখন পৃথিবীর তাবৎ তথ্য, তাবৎ ইনফরমেশন এখন আমাদের পকেটে। সো এই জিনিসগুলো আমাদের ছোটবেলায় আজ থেকে ২০ বছর আগে এই জিনিসগুলো একেবারে অকল্পনীয় ছিল। আমরা এগুলো কল্পনাও করতে পারতাম না। কিন্তু কোন একজন মানুষ এটা কল্পনা করছে। অ্যান্ড they connected the dot. এবং তারা একটার সাথে একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনকে জোড়া দিয়ে, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে জোড়া দিয়ে, একটা চিন্তার সাথে আরেকটা চিন্তা জুড়ে দিয়ে, তারা শেষ পর্যন্ত এই যে চমৎকার ডিভাইস গুলো আপনি চিন্তা করেন আজকে আমি বসে আছি নিউ ইয়র্কে এই যে আপনার কি মুনিরা খাতুন উনি বসে আছে কলকাতায়। তাই না? এই যে তাই না? এম এ ওয়াহেদ উনি বসে আছে চিটাগং এ। তাই না? আপনি দেখেন এই যে আহসানুল মজিদ ভাই উনি বসে আছে টরন্টোতে। কিন্তু আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আপনারা কমেন্ট করতেছেন, আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন, কথা বলতে পারেন। তাইলে এই জিনিসগুলো কি আজ থেকে ১০ বছর আগেও আমরা কল্পনা করতে পারছি? আজ থেকে ২০ বছর আগেও কি আমরা এটা কল্পনা করতে পারছি? পারি নাই। তাই না? এটা অকল্পনীয় ছিল। কিন্তু এই কথাটা হচ্ছে এই জিনিসটা কোন না কোন একজন মানুষ কল্পনা করছে। যে না এটা সম্ভব। তারা আগে visualize করছে। আজকে আমরা যে জিনিসগুলো কল্পনা করতেছি না, যে আজকে যে জিনিসগুলোকে আমরা একেবারে অবাস্তব মনে করতেছি, অসম্ভব মনে করতেছি, যে জিনিসগুলো আমাদের ধারণার বাইরে। সেই জিনিসগুলো নিয়েই কিন্তু একদল মানুষ চিন্তা করতেছে। সেই জিনিসগুলো নিয়েই কিন্তু একজন মানুষ গবেষণা করতেছে। সো এই যে এখন ইলন মাস্ক তাই না? মঙ্গল গ্রহে মানুষের আবাস গড়ে তোলার কাজ করতেছে। তাই না? তারপরে হচ্ছে উনি নিউরোলিঙ্ক নিয়ে গবেষণা করতেছে। যে এটা শুধু ফোন না।
মানে আপনার মাথার মধ্যেই একটা ডিভাইস দিয়ে দিবে। পৃথিবীর সবকিছু আপনি আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। আপনার ব্রেইন দিয়ে আপনি চিন্তা করতে পারবেন। মানে আপনার ব্রেইনের মধ্যে একটা চিপ বসায় দিবে। যেটার মধ্যে পৃথিবীর সব ইনফরমেশন থাকবে। মানে সেই চিপ হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে। সো আপনার আর কষ্ট করে কোন কিছু মুখস্থ রাখা লাগবে না। আপনার মাথায় সব তথ্য আছে। আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে যাবেন। মানে এখন তো আমাদের কম্পিউটারের মাধ্যমে ফোন ইয়ে করতে হয়। নিউরোলিঙ্ক তারা চিন্তা করতেছে যে মানুষের মাথায় চিপ বসায় দিবে। সো যে কারণে হচ্ছে আপনি সব তথ্য আপনার মাথায় থাকবে। মানুষকে প্রোগ্রাম করে দেয়া যাবে আর্টিফিশিয়ালি। সেই মানুষটা সেভাবে আপনি মানে যেকোনো বিষয়ের এক্সপার্ট এর মতো আপনি কথা বলতে পারবেন। কারণ আপনার মাথায় সব তথ্য আছে। আপনার ব্রেইনে সেই জিনিসটা সেট করে দেয়া হবে। সেটা নিয়ে কাজ করতেছে। এখন এটা হয়তো আমাদের কাছে অবাস্তব মনে হইতে পারে, অকল্পনীয় মনে হইতে পারে। বাট হু নোস? একটা সময় গিয়ে দেখা যাবে যে কোন না কোনভাবে তারা একটা রাস্তা বের করছে। একটা সময় মানুষ মঙ্গল গ্রহে থাকবে। সো এই এখন স্পেস স্টেশন আছে। সো এগুলা একটা সময় মানুষ কল্পনা করছে। সো আপনাকে এরকম কল্পনা করতে হবে যেটার সেখান থেকে নতুন নলেজ তৈরি হবে। সেখান থেকে নতুন ডিভাইস তৈরি হবে। সো আমাদের ব্রেইনের মূল কাজ হচ্ছে চিন্তা করা। সেই চিন্তা থেকেই নতুন জিনিস আবিষ্কৃত হবে। সো এখন তাহলে এই অ্যাটিটিউড জিনিসটা কি চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু বড় করি। তাহলে এখন আমাদের এই অ্যাটিটিউডটা ইম্পোর্টেন্ট এ কারণেই বললাম যে আমরা যদি প্রপার ওয়েতে চিন্তা করি, আমরা যদি প্রপার ওয়েতে দেখি এই পৃথিবীটাকে তাহলে আপনি দেখবেন যে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায়। পৃথিবীতে যত সমস্যা সব কিন্তু এই দৃষ্টিভঙ্গির বিষয়। তাই না? দৃষ্টিভঙ্গি। কেউ কারো জায়গা থেকে সরবে না যখন, কেউ যখন ছাড় দিতে চায় না তখনই কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হয়। পৃথিবীর অনেক সমস্যা আছে সেটা কিন্তু আমরা চাইলেই সমাধান করে ফেলতে পারি। এই যে আ আমার যে রিলিজিয়ন এর যে আলোচনা, সে আলোচনায় আস্তে, আস্তে আমরা যাবো। যদিও আ পুরোপুরি না। আমরা দেখাবো যে রিলিজিয়ন আমাদের মানসিকতায় কিভাবে ভূমিকা রাখে। সেই জিনিসগুলো আমরা এনালাইসিস করব পরবর্তীতে। এই সিরিজের পরবর্তী পর্বগুলোতে। তো কথা হচ্ছে যেটা সেটা হলো যে আমাদের এই যে ধর্মীয় উগ্রবাদ, তারপরে হচ্ছে এই যে ধর্মীয় যে ধর্মের নামে যে চরমপন্থা, এই যে অসহিষ্ণুতা, এক পক্ষ আরেক পক্ষকে কোনোভাবে সহ্য করতে পারে না। এই যে ধর্মের নামে যে হিংসা, ধর্মের নামে যে প্রতিহিংসা, সেই সব কিছু কিন্তু আসলে আমরা যদি ধর্মটা একটু পড়ি, আমরা যদি ধর্মের যে মূল শিক্ষা সেটা একটু উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আপনি দেখবেন যে আমাদের এই আসলে হিংসা, হানাহানি এগুলোর কিন্তু আসলেই কোনো দরকার নেই। এগুলা কিন্তু আমাদের ধর্মের সাথেও সাংঘর্ষিক। তাই না? তারপর হচ্ছে যে রাজনৈতিক সংঘাত। আমাদের যদি ইতিবাচক মানসিকতা থাকে, তাহলেই আপনি দেখবেন এসব সমস্যার শুধু মানসিকতায়, সমস্যা মানসিকতায়। আমাদের রিসোর্সেস আছে। আমাদের কিন্তু ওই যে এই যে সংঘাত, সংঘর্ষ এ সবকিছুই কিন্তু আমাদের ওই যে ২ দলের ২ রকম মানসিকতা। যে মানসিকতার কারণেই কিন্তু সংঘাত, সংঘর্ষ। সো আমাদের পারিবারিক সমস্যাগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, দেখবেন ভাত কাপড়ের অভাবে মানুষের সংসার ভাঙে না, সংসারে অশান্তি হয় না। মানসিকতা, তাই না? এবং খুবই তুচ্ছাতিতুচ্ছ বিষয়। যে জিনিসগুলো নিয়ে আমরা কথা না বললেই পারি। সেগুলো নিয়েই কিন্তু আল্টিমেটলি আমাদের এই ঝগড়াঝাটি, বিবাদ-বিসম্বাদ সেগুলো লেগে থাকে। শেষ পর্যন্ত আমাদের রাস্তা আলাদা হয়ে যায়। শুধুমাত্র অথচ গিয়ে দেখবেন যে যেসব বিষয় নিয়ে আমাদের ঝগড়াঝাটি হচ্ছে প্রতিদিন, এগুলো ঝগড়ার কোনো বিষয়ই না। একটু সিরিয়াসলি চিন্তা করে দেখেন যে এগুলা কি আসলে জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু? কিছুই না। একেবারে গুরুত্বহীন, একেবারে বেহুদা জিনিস নিয়ে কিন্তু আমরা শেষ পর্যন্ত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করি। আমাদের জীবনটাকে আমরা কঠিন করে তুলি। অথচ এগুলো কোনটাই আসলে প্রয়োজনীয় না। মানে মানুষের যে অহেতুক জেদ, সেসব জিনিসগুলো আমাদের কর্মক্ষেত্রে আমাদের দূরত্ব তৈরি করে, আমাদের কাজের কোয়ালিটি খারাপ করে। আমাদের প্রতিদিন অ অ অ অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করি আমরা এসব বেহুদা কাজে। সো এর কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এই নেগেটিভ অ্যাটিটিউড। সো নেগেটিভ অ্যাটিটিউড মানে শুধু হতাশা এটা না। নেগেটিভ অ্যাটিটিউড মানে হচ্ছে যা কিছু আপনার লক্ষ্য উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ না। যা কিছু আপনার লক্ষ্য উদ্দেশ্যের সাথে অসঙ্গতিপূর্ণ। যেগুলো আপনার কাজ থেকে আপনার মনোযোগটাকে সরিয়ে দেয়। যেগুলো আপনার মানে প্রয়োজনীয় না। কিন্তু আপনি দেখবেন যে বেহুদা একটা কাজে আমি ০.৫ ঘন্টা সময় নষ্ট করলাম। ০.৫ ঘন্টা তর্ক-বিতর্ক করলাম। ০.৫ ঘন্টা একজনের সাথে ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করলাম। বাট যেই বিষয়টা নিয়ে ঝগড়া করলেন, সেটা কি আসলে খুব প্রয়োজনীয়? পরে দেখবেন না, সেটা তো আসলেও খুব প্রয়োজনীয় না। আমি খামাখা বিরাট কোহলির নিয়ে ঝগড়া করতেছি। তো ভাই বিরাট কোহলির ঝগড়া করে দেখা গেল যে একজনের সাথে আপনার সম্পর্কই নষ্ট হয়ে গেল। ভাই কেন করলেন ঝগড়া? এই ঝগড়ার আউটপুট কি? এবং এতে আপনি যে সময়টা আপনার কাজ করতে পারতেন সে সময়টাও নষ্ট হয়ে গেল। এবং এইসব দেখা গেল যে সিলি ম্যাটার এও কিন্তু আমরা অনেক কড়া কথা ব্যবহার করি। হ্যাঁ?
খুব সিম্পল কতগুলো জিনিস। এসব নিয়ে সামান্য কতগুলো জিনিস নিয়েই দেখা গেল যে আমাদের মধ্যে বৈরিতা তৈরি হয়। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন তাহলে অ্যাটিটিউড জিনিসটা কি? অ্যাটিটিউড এর ডেফিনিশনটা আগে আমাদের বোঝা দরকার। অ্যাটিটিউড ইস এ হ্যাবিচুয়াল ওয়ে অফ থিংকিং অ্যান্ড ফিলিং। এখন আমরা চাইলেও কিন্তু আমাদের এই অ্যাটিটিউডটাকে চট করে বদলাইতে পারি না। অ্যাটিটিউড হচ্ছে মেইনলি হ্যাবিচুয়াল ওয়ে। মানে আপনি একভাবে চিন্তা করতে, একভাবে অনুভব করতে অভ্যস্ত হয়ে গেছেন। সো এইটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। যেভাবে আপনি অভ্যস্ত হয়ে গেছেন সেটা আপনি চাইলেও বদলাতে পারবেন না। সেটা বদলানো কঠিন। এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট। এজন্যই আমরা আমরা যদি আমাদের অ্যাটিটিউডটাকে কোনোভাবে রাতারাতি বদলে ফেলতে পারি, তাহলে রাতারাতি কিন্তু আমরা সফলও হয়ে যাব। কিন্তু কথা হচ্ছে রাতারাতি আমাদের অ্যাটিটিউড বদলানো সম্ভব না। এটা একটা লাইফ লং কমিটমেন্ট। মানে পজিটিভ অ্যাটিটিউড বলেন আর নেগেটিভ অ্যাটিটিউড বলেন, মানে অ্যাটিটিউড বদলানো এটা একটা লাইফ লং কমিটমেন্ট। এটা আপনি বললেন যে আজকে থেকে আমি ভাই ইতিবাচক চিন্তা করব। আজকে আমি অ্যাটিটিউড এর উপরে একটা ট্রেনিং করছি। আজকে থেকে আমি ডিফারেন্ট পারসন না। আজকে থেকে আপনি বদলানোর চেষ্টা করবেন কিন্তু দেখবেন যে আপনি বদলাতে পারছেন না। কারণ attitude is a habitual way of thinking যে কিভাবে আমরা চিন্তা করি এবং কিভাবে আমরা আমাদের আশেপাশের ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলোকে আমরা অনুভব করি। ইটস a ভিউ পয়েন্ট। attitude হচ্ছে আপনার একটা ভিউ পয়েন্ট। মানে একটা দৃষ্টিভঙ্গি। তাই না? কোন একটা জিনিসকে আপনার দেখার একটা ভঙ্গি আছে। If you change the way you look at things, the things that you look at change. কথাটা হচ্ছে যে আপনি কোন একটা জিনিসের দিকে তাকানোর ভঙ্গি যদি বদলান, তাহলে দেখবেন সেই জিনিসটার প্রতি আপনার মানে আপনি যা দেখতেছেন সেই আ আ জিনিসটাই কিন্তু বদলে গেল। তাই না? আপনি একজন মানুষকে দেখবেন যে যেই মানুষটা আপনার কাছে খুবই অপছন্দের, একেবারে মানে আপনি ২ চোখে দেখতে পারেন না। সেই মানুষটাই কিন্তু আরেকজনের কাছে খুবই আদরের। সেই মানুষটাই কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ আরেকজনের। যে মানুষটা আপনার সবচেয়ে অপছন্দের। তাই না? সো এজন্য তার মানে কি? তাইলে সেই মানুষটা না। মূলত সেই মানুষটার প্রতি আপনার যে দৃষ্টিভঙ্গি, সেই মানুষটার প্রতি আপনার যে দৃষ্টিকোণ, সেখানে সমস্যা। সে মানুষটাই সমস্যা না। পৃথিবীতে কোনো মানুষ নাই যে পারফেক্ট। পারফেক্ট মানুষ বলে কিছু নাই। যাকে আপনি ভালো মানুষ বলতেছেন, তাকেই আরেকজন মানুষ খুব খারাপ বলতেছে। যাকে আপনি হিরো বলতেছেন, তাকেই কিন্তু আরেকজন গাদ্দার বলতেছে। যাকে আপনি নায়ক বলতেছেন, তাকেই আরেকজন ভিলেন বলতেছে। সো পৃথিবীতে পারফেক্ট মানুষ বলে কোনো কিছু নাই। কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। আপনি কিভাবে মানুষটাকে দেখতেছেন। তাই না? যেমন ধরেন এই যে আপনারা এখন বসে আমার কথাগুলো শুনতেছেন খুব মনোযোগ দিয়ে, লাভ রিঅ্যাক্ট দিচ্ছেন। কিন্তু আপনারা জানেন যে আমার বিরাট একটা গ্রুপ আছে যারা আমাকে হেট করে, যারা আমাকে খুবই অপছন্দ করে। তারা আমাকে কাফের ফতুয়া দিচ্ছে। তারা আমাকে বিভিন্ন রকমভাবে কত রকমভাবে আমার কুৎসা রটাচ্ছে। সো তার মানে আমি এই একই মানুষ। এমন তো আর না যে আমি ভিন্ন আরেকজন মানুষ। এমনকি যেই মানে ভিডিও বা বক্তব্যের কারণে আপনি আমাকে পছন্দ করতেছেন, সেই একই ভিডিও। মানে সেটা তো আর কোনভাবে চেঞ্জ করা যাবে না। আমি যেই কথা বলছি, যেই টোনে বলছি, সেটা তো রেকর্ডেড এবং সেই একই ভিডিওর মধ্যে একজন হচ্ছে আমাকে বাহবা দিচ্ছে, করতালি দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে, ওয়াও! দারুণ বলছেন, এসব বলে। আবার সেই ভিডিওর মধ্যেই আরেকজন এসে কিন্তু আমাকে গালিগালাজ করতেছে। তাই না? পেলে আমাকে একদম কেটে কুচি করবে এরকম হুমকি-ধমকি দিচ্ছে। সো কথাটা হচ্ছে যেটা, সেটা হলো এই একই কথা কিন্তু। তার মানে পৃথিবীতে পারফেক্ট বলে কোনো কিছু নাই। তো এজন্যই বলে যে দৃষ্টিভঙ্গি। বউকে লাগবে ভালো আগের মতন, দৃষ্টিভঙ্গিটা শুধু বদলাও। আপনি দৃষ্টিভঙ্গি বদলান। তো দৃষ্টিভঙ্গি বদলালেই দেখবেন যে আরে আসলেই তো। কোথাও তো কোনো সমস্যা নেই। সমস্যাটা আমাদের দৃষ্টিভঙ্গিতে। আপনি দৃষ্টিভঙ্গি বদলান, আপনি দেখবেন যে না আসলেই তো। ভালো জিনিসগুলো খোঁজা শুরু করেন আজকে থেকে। দেখবেন যে আরে আসলেই তো। উনি তো অনেক ভালো মানুষ। তাই না? কিন্তু আমরা যখনই এই খারাপ জিনিসগুলো মানুষের মধ্যে খোঁজা শুরু করি, তখন হচ্ছে আমরা খারাপ জিনিসগুলোই চোখে পড়ে। তখন মনে হয় যে ভাই উনার তো সবই খারাপ। সো এই অ্যাটিটিউড হচ্ছে ভিউ পয়েন্ট মানে আমাদের দৃষ্টিকোণ। ফ্রেম অফ মাইন্ড। অ্যাটিটিউড হচ্ছে আমাদের মনের একটা কাঠামো। মনের একটা স্ট্রাকচার। সেটা ইতিবাচক হইতে পারে, সেটা নেতিবাচক হইতে পারে। হ্যাঁ? কিছু মানুষ দেখবেন তারা সবকিছুর মধ্যেই একটা নেতিবাচক, সবকিছুর মধ্যেই সব মানুষের সাথেই দেখবেন দুর্ব্যবহার করে। কারণ তারা সব মানুষের মধ্যেই খারাপটাই দেখে। ভালোটা দেখে না। এ কারণে সে বলে যে কিছু মানুষ আছে দেখবেন বলবে যে, "ভাই জীবনে একটা ভালো মানুষ পাইলাম না। সব পুরা দেশটা চোর বাটপারে ভইরা গেল।" হ্যাঁ? কারণ উনি সবার মধ্যেই এই বাটপারেই খুঁজে বেড়াইতেছে। হ্যাঁ? কিন্তু কারণ হচ্ছে যেটা সেটা হলো ভাই আপনার জীবনে অনেক ট্রান্সেকশন হইছে। জীবনে ২ টা ৩ টা ট্রান্সেকশন হয়তো আপনি লোকসান হইছে আপনার। তাই বলে আপনি যদি মনে করেন পুরা দেশটাই চোর বাটপারে ভইরা গেল, না। এ ধারণাগুলো ভুল। তাই না? আমরা অনেক সময় আছে যে এই যে বাবা-মা বলে যে, "না বন্ধু-বান্ধবের সাথে মিশবা না, এই না, সেই না।"
মিশতে দেয় না কারো। বন্ধু-বান্ধবের সাথে মিশে খারাপ হয়ে যাবা। তো বন্ধু-বান্ধবের সাথে মিশে খারাপ হয়ে যাবো কেন? আমার ভালো বন্ধু-বান্ধবও তো আছে। বা বন্ধু-বান্ধবের সাথে মিশে হ্যাঁ, অনেক বন্ধু-বান্ধবের সাথে মিশে আমরা অনেক সময় একটু দুষ্টামি-টুষ্টামি করি। কিন্তু বন্ধু-বান্ধবের সাথে মিশে আমরা ভালোটাও করি। ভালোটাও তো করি। তাই না? বন্ধু-বান্ধবের সাথে অনেক কিছুই তো আমরা জীবনে একসাথে ভালো অনেক কাজও তো আমরা বন্ধু-বান্ধবরা একসাথে মিলে করছি। অনেক ভালো অ্যাসাইনমেন্ট করছি। তাই না? সেই বন্ধু-বান্ধবের ইন্সপায়ারেশন এই তো আমরা মানে দেখা গেল যে কয়েকজন মিলে বিসিএস পরীক্ষা দিচ্ছে। মানে ভালো কাজও তো করতেছে। আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, বন্ধু-বান্ধবরা মিলেই যাচ্ছি। হ্যাঁ, এখন পত্রিকায় একটা খবর বের হয় যে বন্ধু-বান্ধবরা মিলে দেখা গেল যে আপনার কয়েকজন বন্ধু মেরে ফেলতেছে, কয়েকজন বন্ধুকে। এরকম আছে যে বন্ধু-বান্ধব নিয়ে মেরে ফেলছে। হ্যাঁ, এ কথা সত্য। কিন্তু আবার বন্ধুরা বন্ধু বা আরেক বন্ধুকে বাঁচাচ্ছেও তো। একটা আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন আপনার বন্ধু-বান্ধবরাই তো বাঁচাচ্ছে। বন্ধু-বান্ধব নিয়ে আপনাকে মেরে ফেলবে আপনি শুধু যদি সেটাই চিন্তা করেন, আপনি দুনিয়ার কাউকে ট্রাস্ট করতে পারবেন না। which is very wrong concept. সো কোয়েশ্চেন হচ্ছে যেটা, সেটা হলো আমাদেরকে এই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে, আমাদের জীবনে এটা আপনি বলবেন যে, "না ভাই একটা ঘটনা ঘটলো সেটা দিয়ে যদি আপনি মনে করেন যে, না ওয়াইফকে ট্রাস্ট করো না, হাসব্যান্ডকে ট্রাস্ট করো না।" তো ভাই এই ট্রাস্টের ভিত্তিতেই তো সারা পৃথিবীতে লক্ষ দম্পতি তারা তাদের জীবন অতিবাহিত করছে। তাই না? সো কোয়েশ্চেন হচ্ছে যেটা, সেটা হলো আমাদেরকে এই একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো যে, আপনি যখন খুঁজবেন তখন দেখবেন আপনি ট্রাস্ট করারও অনেকগুলো কারণ পাইছেন। একজন আরেকজনকে যখন আপনি আ অ মানে ট্রাস্ট করার রিজন দেখবেন, তখন দেখবেন যে না পৃথিবীতে বিশ্বাসের অনেক ঘটনা আছে। আমাদের জীবনে আমাদের বন্ধু-বান্ধব থেকে আমরা অনেক সাহায্য সহযোগিতা পাইছি। তাই না? বন্ধু-বান্ধব আমাদের জীবনের অংশ। হ্যাঁ, অনেক নেগেটিভিটি তো আছেই। একটা এক্সেপশনাল কেস তো থাকবে। খারাপ ভালো সব জায়গায় আছে। কিন্তু আপনার বিপদে আপনার একজন বন্ধু এগিয়ে আসবে। আপনার বিপদে-আপদে আপনি দেখবেন যে আত্মীয়স্বজনরা একটু খারাপ বলে। দেখবেন আত্মীয়স্বজনের সাথে আমরা অনেকে পছন্দ করি না। বলি যে, "ভাই এই আত্মীয়রা খারাপ।" কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যে আপনার একটা বিপদ হোক, আপনি দেখবেন যে না আত্মীয়রা অনেক ভালো কাজও করতেছে। তাই না? এই ভালো কিছুর মধ্যেও কিন্তু আপনি দেখবেন যে আত্মীয়স্বজনরা দৌড়ে আসতেছে। সো এজন্যই পরে বলে যে, "আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো।" এরপরে জঙ্গলে গিয়ে দেখবেন যে না আপনরাই ভালো। আপনি আবার ঘুরে কিন্তু আবার আপনের কাছেই ফিরবেন। সো কথাটা হচ্ছে মানুষের মধ্যে আপনি খারাপটা পাবেন। সেটা তো ভাই আপনার বাবাও যদি আপনি মনে করেন যে, "না আমার বাবা কত মারধর করছে তো।" তাই না? এমনকি অনেক কিছু আছে যে আমাদের বাবা-মা আমাদের জন্য যা চিন্তা করছে সেগুলো অনেক সময় আমাদের জন্য ভালো হয়ওনি। পৃথিবীতে সবসময় বাবা-মা সন্তানের মঙ্গল কামনা করে এই কথা সত্যি। কিন্তু অনেক সময় বাবা-মার সিদ্ধান্তে আপনি দেখবেন যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ বাবা-মা তো আর ভবিষ্যৎ জানে না। বাবা-মা মানেই তো আর এমন আলাদা করে কিছু না। যেমন ধরেন আমরাও তো বাবা-মা। তাই না? যেমন ধরেন বাবা-মা হওয়ার জন্য তো আর এমন আপনাকে অতিমানব হওয়ার দরকার নেই। তাই না? সো আপনি বিয়ে-শাদী করলেই একসময় বাবা-মা হয়ে যাবেন। সো বাবা-মা হইলেই আপনি সুপার হিউম্যান বিং হয়ে যাবেন ব্যাপারটা তো এরকম না। আমরাও তো বাবা-মা হইছি। আমি বাবা-মা হওয়ার আগে যেমন মানুষ ছিলাম এখনো তেমন মানুষই আছি। বাবা-মা কিন্তু আমিও আমার ছেলে-মেয়ের জন্য ভালোটাই কল্পনা করি। কিন্তু আমি তো ভবিষ্যৎ জানি না। আমি তো অ্যাকচুয়ালি জানি না যে তার জন্য কি ভালো হবে। আমি হয়তো জোর করে তাকে একটা স্কিলস এখন শিখাইলাম যেটা আমি মনে করছি যে খুবই গুরুত্বপূর্ণ। বাট একটা সময় গিয়ে দেখা যাবে যে তার সময়টাই বরবাদ। এই স্কিল তার আসলে শিখে কোনো লাভই হয়নি। সো আমরা জোর জবরদস্তি করে তাকে যে জিনিসগুলো শেখানোর চেষ্টা করি, আল্টিমেটলি কোনো কাজ হয় না অনেক সময়। যেমন আমার আব্বা আমাকে বলছিল টাইপ শিখতে। একটা সময় ছিল যে মেট্রিক পাস করছো এখন একটা টাইপ শিখো। এই ৩ মাস বসে থেকে কি করবা? তো আমি টাইপ শিখলাম। অনেক দূরে হেঁটে গিয়ে আ মানে শহরে গিয়ে টাইপ শিখতাম ওই ৩ মাসে। কিন্তু পরে দেখা গেল যে এখন তো আর টাইপিস্টের আসলে ওরকম কোনো আ কাজ নেই। মানে টাইপ এখন আমরা মোবাইলে করি। মানে আগে যেভাবে আমরা শিখছি সেইভাবে এখন আর কাজে লাগে না। আ সো দরকার হয় না আরকি এখন আর। সো ওই সময় আমি কত কষ্ট করে এই জিনিসটা শিখছি এবং সেই সময় আমারও মনে হয়েছিল যে এটা একটা জরুরি বিদ্যা। কারণ কোন একটা অফিসে যদি আপনার টাইপিং স্কিল থাকে এটা কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট। মানে ১০০ জন ক্যান্ডিডেট থেকে আপনি পিছনে ফেলে দিতে পারবেন যদি আপনার টাইপিং স্কিল থাকে। বাট এখন আর সেটার দরকার নেই। একটা সময় হয়তো ড্রাইভিং স্কিলটাও এরকম কোন দরকারি স্কিল হবে না। কারণ অটোমেটেড গাড়ি চলে আসতেছে। গাড়ি নিজেই চলবে। আপনার ড্রাইভিং জানার দরকার হবে না। সো ১০-১৫ বছর ২০ বছর পরে দেখা যাবে যে সবকিছুই এখন অটোমেটিক কার। পুরা সিটি অটোমেটিক হয়ে গেছে। ড্রাইভারের সিটই নাই। সেটাও প্যাসেঞ্জার সিট হয়ে গেছে। আপনি শুধু কমান্ড দিবেন কোথায় যেতে চান, সে আপনাকে জিপিএস এ দিয়ে দিবেন। সে আপনাকে সে জায়গায় নিয়ে যাবে, আপনি নেমে চলে যাবেন। সো বিষয়গুলো এরকম হয়ে যেতে পারে। সো কথাটা হচ্ছে যেটা সেটা হলো আমাদের এই যে বললাম আ এই তাহলে আমাদের অ্যাটিটিউড টা কি? ফ্রেম অফ মাইন্ড আমাদের চিন্তার একটা কাঠামো। আমরা এরকম ইতিবাচক চিন্তা করতে হবে। ইতিবাচক চিন্তা করার একটা অভ্যাস যদি আমরা তৈরি করি, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো দিকগুলো খুঁজবো। হ্যাঁ, খারাপ দিকগুলো থাকবে সে ব্যাপারেও আমরা সতর্ক থাকবো। আমরা কোন মানুষকে ওই যে বললাম আ আপনি যখন পানির গভীরতা মাপবেন তখন ১ পা দিয়ে মাপবেন। ২ পা দিয়ে কখনো পানির গভীরতা মাপতে যাবেন না।
২ পা দিয়ে পানির গভীরতা মাপতে গেলেন, এরপর পানি যদি সেখানে গভীর হয় আপনি কিন্তু ডুবে যাবেন। এজন্য ওই পানির গভীরতা অবশ্যই মাপবেন কিন্তু ১ পা দিয়ে মাপবেন। হ্যাঁ? আপনি অবশ্যই মানুষকে ট্রাস্ট করবেন। কিন্তু আবার ওই যে কাউকে ব্ল্যাংক চেক দিয়ে দিবেন না। হ্যাঁ, কিন্তু মানুষের মধ্যে ইতিবাচক যেটুকু আছে সেটুকু অ্যাপ্রিশিয়েট করবেন। সেটুকু খুঁজে বেড়াবেন। জীবনে বন্ধু-বান্ধব থেকে আপনি উপকৃত হবেন, উপকৃত হইছেন। আপনার কলিগ, ফ্রেন্ড, আপনার আত্মীয়স্বজন সবাই আপনার কাজে লাগবে। একটা আ আপনার সম্পর্কে তার একটু জেলাসি এটা সেটা থাকবে। মানে সেটার জন্য একেবারে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়েন না। তাহলে একটা সময় আপনি একঘরে হয়ে যাবেন। আপনি আল্টিমেটলি দেখবেন যে পৃথিবীতে কোনো ভালো মানুষ নাই। এটা ভুল ধারণা। পৃথিবীতে সব মানুষই ভালো মানুষ। পৃথিবীতে আপনার বন্ধু-বান্ধব যারা আছে সবাই ভালো বন্ধু-বান্ধব। সবারই থেকেই আপনি জীবনে উপকার পাবেন যদি আপনি তাদেরকে সেভাবে ট্রিট করেন। হ্যাঁ? সো এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের চিন্তার কাঠামো। জীবনের সবকিছুই আমাদের এজন্য আমরা বলি না যে আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে। হ্যাঁ, আপনি এভাবে যখন চিন্তা করবেন তখন আপনি দেখবেন অনেক জীবনে অনেক খারাপ সিচুয়েশন এ পড়বেন। কিন্তু সেটা দেখবেন আল্টিমেটলি ভালোর জন্যই হইছে। সেখান থেকেই একটা আপনার জীবনের টার্ন নিছে। একটা ভালো দিকে হয়তো আপনি ঘুরে গেলেন। সো এগুলো যখন আপনি ওইভাবে পজিটিভলি চিন্তা করবেন তখন আপনি দেখবেন একটা পজিটিভ আউটকাম আপনি সেখান থেকে বের করতে পারছেন। সো এটা হচ্ছে আমাদের মানসিক অবস্থান। মানে attitude টা হচ্ছে আমাদের মনের অবস্থান। মানে আমরা আমরা কিভাবে চিন্তা করি? আমরা কি ইতিবাচকভাবে চিন্তা করি? আমরা কি proactive না reactive? তাই না? এগুলো এ এ এ এটার উপরে হচ্ছে আমাদের এম আম এই এটা হচ্ছে আমাদের attitude। তাই না? কিভাবে কোনো একটা জিনিসকে আমরা দেখি? তাই না? আমরা আমরা কিভাবে কোনো একটা জিনিসকে দেখি? ইতিবাচকভাবে না নেতিবাচকভাবে? কিভাবে আমরা কোনো কিছুকে মোকাবেলা করি? জীবনে আপনার পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষটার জীবনে ক্রাইসিস, যে মানুষটার জীবনে আপস অ্যান্ড ডাউন হয়নি। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম খারাপ ঘটনা, ভালো ঘটনা ঘটে। আপনি তো তার জীবনে ঢুকে দেখেননি। বাইরে থেকে হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় তার লাইফ দেখে মনে করতেছেন, আহা! এ মানুষটা কত সুখী, এ মানুষটা কত সফল। কিন্তু তার লাইফে কি ঘটে যাচ্ছে সেটা তো আর আপনি জানেন না। সো আপনি যাকে অনেক সফল মানুষ মনে করতেছেন, অনেক হাসিখুশি মনে করতেছেন, তার জীবন হয়তো দুঃখে ভরা। আপনি তার কাহিনী জানলে অবাক হয়ে যাবেন। সো এজন্য কিন্তু কথাটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই আপস অ্যান্ড ডাউন এর ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু এই আপস অ্যান্ড ডাউন এর ভিতর দিয়ে যখন আমরা যাই তখন আমরা কিভাবে সেগুলোকে মোকাবেলা করি। তাই না? আপনি যদি আমাদের নবী রাসূলদের জীবন দেখেন, তাদের থেকে প্রিয় পাত্র তো আর আল্লাহর আমরা না। মানে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র তো নবী রাসূলরা। তাদের জীবনেও তো অনেক উত্থান-পতন, অনেক দুঃখ দুর্দশার ভিতর দিয়ে ওনাদেরকে যাইতে হইছে। তো আল্লাহ যদি ওনাদেরকে না ছাড়েন আমাদেরকে কেন ছাড়বেন? সো সফল মানুষদেরকে আল্লাহ দুঃখ দুর্দশা দিয়ে পরীক্ষা করেন। কথাটা হচ্ছে যে এই সাফল্য ব্যর্থতায় আপনি আসলে কি আচরণ করতেছেন? সো এই নবীদের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে এ কারণেই যে নবীরা আনন্দে আত্মহারা হননি, নবীরা বিপদে বিচলিত হননি। তাই না? উনারা সফল হওয়ার পরও অহংকার করেননি। আবার যখন কঠিন পরীক্ষায় পড়ছেন তখনও তারা আল্লাহর উপরে আস্থা বা ভরসা হারাননি। হিম্মত হারাননি। তো এইটা হচ্ছে গিয়ে নবীদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় বিষয়। নবীদের মধ্যে কেউ বাদশা ছিল, কেউ ফকির ছিল। তাই না? কিন্তু যিনি ফকির ছিলেন উনিও কিন্তু ওনার এই অবস্থাটা নিয়ে কোন রকমের হতাশাগ্রস্ত ছিলেন না। এই অবস্থাটাকে উনারা মেনে নিয়েছেন। আবার যিনি রাজা ছিলেন উনিও কিন্তু রাজত্বের দম্ভ করেননি। তাই না? উনারাও আল্লাহর কাছে বিনয়ী ছিলেন। মানুষের প্রতি উনারা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত আম আ মানে জাস্টিফাইড আচরণ করছেন রাজা হওয়ার পরও। সো এজন্যই যে আমরা জীবনের কোন একটা পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করি, কোন একটা পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই, সেটাই হচ্ছে আমাদের মনোভাব। সো এই হচ্ছে আমাদের অ্যাটিটিউড এবং এই অ্যাটিটিউড মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ। ইটস নট জাস্ট আমি পজিটিভ চিন্তা করলাম। আমি শুধু মনে, মনে বসে ইতিবাচক চিন্তা করলাম। এইগুলার নাম আ শুধু অ্যাটিটিউড না। কথাটা হচ্ছে জীবনে যখন আপনার আপনি হয়তো মনে চিন্তা করলেন যে আমি খুব ভালো। খুব ভালো এটা আপনার যখন আপনার সিচুয়েশন আসবে তখন দেখা যাবে যে আপনি কতখানি ভালো। আপনি বলবেন যে, "না ভাই আমি কোন সময় নেগেটিভ চিন্তা করি না।" নেগেটিভ চিন্তা করেন কি করেন না সেটা নেগেটিভ চিন্তা করার মতো সিচুয়েশন যখন আসবে তখনই না পরীক্ষা হবে আপনার। যে আপনি নেগেটিভ চিন্তা করেন কি করেন না। তাই না? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে, "ভাই আপনি কি ভূতে বিশ্বাস করেন?" বলে যে, "না করি না, তবে দিনের বেলায়।" তাই না? আমরা অনেকেই কিন্তু ভূতে বিশ্বাস করি না। তবে দিনের বেলায়। হ্যাঁ? আপনাকে যদি ধরেন অন্ধকার রাতে, অমাবস্যার রাতে ধরেন শ্মশান বা কবরস্থান এরকম কোন একটা নির্জন জায়গায় যদি রেখে আসা হয়, তখন পরীক্ষা হবে যে আপনি ভূতে বিশ্বাস করেন কি করেন না। তখন আপনি দেখবেন যে না আপনার ভূতে বিশ্বাস হয়। হ্যাঁ? এবং আপনি একটু পরে দেখবেন যে না আপনার আপনি ভূত দেখতেছেনও। আপনি দেখবেন যে কান্নার শব্দ শুনতেছেন, আপনি পায়ের আওয়াজ শুনতেছেন, আপনি দেখবেন যে একটা পাতা পড়ছে আপনি লাফ দিয়ে তিনাত উপরে উঠে গেছেন। সো কারণ হচ্ছে এনভায়রনমেন্ট। সো আপনি যতই বলেন যে, "না আমি খুব পজিটিভ, আমি রাগি না, আমি মানুষের সাথে দুর্ব্যবহার করি না।" ভাই দুর্ব্যবহার করার মতো সিচুয়েশন আগে তৈরি হোক। দেন আমরা দেখব যে আপনি দুর্ব্যবহার করেন কি করেন না। তাই না? সো এজন্য
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সেটা হলো এটা হচ্ছে হ্যাবিট। মানে যখন সিচুয়েশন পরীক্ষা তৈরি হবে, যখন যুদ্ধ শুরু হবে তখন এটা প্রমাণ হবে যে আপনি কতখানি দুঃসাহসী। তাই না? এই যে সৈন্যদেরকে কত রকমভাবে মোটিভেট করা হয়। তাদেরকে সবসময় যুদ্ধের গান চল, চল, চল এগুলা বলে অনুপ্রেরণা। কিন্তু কথা হলো যখনই একটা বোমার শব্দ, যখনই মেশিন গানের আওয়াজ, গুলির শব্দ তখন দেখা যাবে যে ভাই আপনার কদ্দুর সাহস আছে। তাই না? বেশিরভাগ সোলজাররা যুদ্ধ থেকে ফেরার পরে সারা জীবন একটা মানসিক ট্রমার ভিতর দিয়ে যায়। তাদেরকে বিভিন্ন রকমের ওষুধ খাইতে হয় সাইকিয়াট্রিস্ট দেখায়ে। সো আপনি যত দুঃসাহসী দেখতেছেন, বাস্তবে যখন বাস্তবতার মুখোমুখি আমরা হব, তখন আমরা দেখব যে আসলেই কে কতখানি সাহসী। তো আপনি ব্যবসা করতে যাবেন, আপনি যদি বলেন যে, "না ভাই আমি কোন কিছুকে ব্যাপার মনে করি না।" হ্যাঁ? কিন্তু যখন লোকসান হবে, যখন আপনি দেখবেন যে আর কোন রাস্তা নাই, তখন আপনার সাহসের পরীক্ষা। যখন আপনি দেখবেন যে না কোনভাবে রেজাল্ট আসতেছে না, একজন সেলসম্যান ধরেন আপনি। ১০০ টা জায়গায় নক করছেন, সেল হচ্ছে না। দেন আপনার সেলসম্যানশিপ এর পরীক্ষা। যে হ্যাঁ, এইবার আপনার অ্যাটিটিউড এর পরীক্ষা। এখন আপনি আ সবসময় যখন পরিস্থিতি অনুকূলে থাকে তখন সাহস দেখানোর মধ্যে তো আর বীরত্ব নাই। যখন আপনি ১০ টা মানুষের মাঝখানে বসে আছেন দিনের বেলায়, তখন আপনি যদি বলেন যে, "ভাই আমি ভূত-মুত বিশ্বাস করি না।" এইটার মধ্যে তো আর কোন বাহাদুরি নাই। আপনি ওই যে বললাম না অমাবস্যার রাতে যখন আপনাকে শ্মশান বা কবরস্থানে রেখে আসা হবে, তখন পরীক্ষা হবে যে ভাই আপনি ভূতে বিশ্বাস করেন কি করেন না? পরীক্ষা হবে এইবার। সো এরকমই। যখন আপনি দেখবেন যে আপনার স্বার্থে আঘাত লাগছে, তখন দেখা যাবে যে আপনি কতখানি দয়ালু, কতখানি আপনি আম সহ্য আ ক্ষমতা আপনার আছে। যখন সেই সিচুয়েশন তৈরি হবে, তখন গিয়ে আপনার পরীক্ষা সেটা। সো এজন্য আমাদেরকে এগুলো এই অভ্যাসগুলো ডেভেলপ করতে হবে। এই অভ্যাসগুলো যখন আমরা ডেভেলপ করব, ইতিবাচক চিন্তার অভ্যাস, ইতিবাচক আ মানে মানসিক কাঠামো আমরা যখন গড়ে তুলব, সেই জিনিসগুলো যখন আমরা ডেভেলপ করতে পারবো, তখন দেখব যে আমরা কর্মক্ষেত্রে, আমরা পরিবারে, আমরা সমাজে সব ক্ষেত্রেই আমরা আরো সফল হচ্ছি। মানে আমাদের গ্রহণযোগ্যতা বাড়তেছে, মানুষ আমাদেরকে সম্মান করতেছে। এবং এই অ্যাটিটিউডটা আমাদের জীবনে শুধু আম আ ব্যক্তি জীবনে, পেশা জীবনে, পারিবারিক জীবনেই যে গুরুত্বপূর্ণ তা না। এই আমাদের যে মানসিকতা, এটা আমাদের জাতীয় জীবনে আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম যে মুসলমানরা কেন পৃথিবী জয় করতে পেরেছিল। আমরা এর আগের পর্বে দেখিয়েছি যে এই যে আমেরিকা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কেন আমেরিকানরা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি? কেন এই যে ব্রিটিশরা পৃথিবী জয় করছে? মানে ব্রিটিশ সাম্রাজ্যে পৃথিবী অস্ত যাইত না। দ্যা গ্রেটেস্ট ব্রিটিশ ওয়াজ ওয়ান্স দ্যা গ্রেটেস্ট নেশন অন আর্থ। কেন? একটা সময় মুসলমানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল। Why? সো একটা জাতি আমি আ আলোচনা করব একটা পর্বে। সেটা হচ্ছে যে একটা জাতি কেন সেরা? এটা শুধু আমি বললেই হবে না। আপনি যদি গায়ের জোরে বলেন যে, "না ভাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হচ্ছি আমরা, বাঙালিরা। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা মুসলমানরা।" এখনকার পৃথিবীতে এই কথা যদি আপনি শুধু গলা ফাটিয়ে বলেন হবে না। কারণ আমি বললাম আমি সেরা, আপনি বললেন আপনি সেরা, উনি বলল উনি সেরা, হিন্দুরা বলবে আমরা সেরা, মুসলমানরা বলবে আমরা সেরা, বাঙালিরা বলবে আমরা সেরা। শ্রীলঙ্কানরাও বলবে আমরা সেরা। তা আমরা সেরা বললেই তো আর আপনি সেরা হবেন না। সেরা কে এটার একটা মাপকাঠি আছে। এটার একটা র‍্যাংকিং মানে একটা জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ কিনা এটা মাপার একটা আ আ ক্রাইটেরিয়া আছে। গত পর্বে আমরা এটা আলোচনা করছিলাম। যে একটা ইউনিভার্সিটির যেমন র‍্যাংকিং হয় সেখানে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সেই ইউনিভার্সিটিকে র‍্যাংকিং করা হয় আগে সেটা আপনাকে জানতে হবে। সেইটা যদি আপনি না জানেন খামাখা আপনি বললেই হবে না আমার ইউনিভার্সিটি সেরা। সে কেন সেরা সেটার র‍্যাংকিং হবে এবং র‍্যাংকিংটা কিসের ভিত্তিতে হয় সেটাও জানতে হবে। সো একটা জাতি যে সেরা তার কতগুলো এলিমেন্ট আছে। এগুলোকে বলে আ মানে ন্যাশনাল পাওয়ার, এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার। মানে একটা জাতির শক্তিমত্তা কতখানি এখনকার পৃথিবীতে। এখনকার আজকের দিনে একটা দেশ বা একটা জাতি শক্তিমত্তা কতখানি এটা মাপার কতগুলো এলিমেন্ট আছে। সেইটা দিয়ে মাপা হয়। তাই না? একটা হচ্ছে জিওগ্রাফি। তাই না? এগুলার মধ্যে ২ ধরনের এলিমেন্ট আছে। একটা হচ্ছে ট্যানজিবল এলিমেন্ট আরেকটা হচ্ছে ইনট্যানজিবল এলিমেন্ট। ট্যানজিবল যেগুলো আপনি চাইলে রাতারাতি বদলাতে পারবেন না। এগুলো সামথিং লাইক গড গিফটেড অর এগুলো অনেক কিছু আছে যেগুলো দৃশ্যমান আরকি। এগুলোকে আমরা পরিমাপ করতে পারি। যেমন এর মধ্যে একটা হচ্ছে জিওগ্রাফি। যেমন ধরেন এখন বাংলাদেশটা যে জায়গায় আছে, চারদিকে ইন্ডিয়া, একদিকে মিয়ানমার। এখন আপনি যদি বাংলাদেশকে তো আর আপনি এখান থেকে উঠায় নিয়ে আপনি সুইজারল্যান্ডের পাশে বসায় দিতে পারবেন না। সো জিওগ্রাফি যেটা এটা গড গিফটেড। বা এখন এরকম, এখন ইন্ডিয়া একটা বিশাল দেশ। এটা তাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। আবার নেপালের কোনো সমুদ্র সংযোগ নাই। যে কারণে তারা সমুদ্রের সাথে সামুদ্রিক বাণিজ্য করতে পারে না। তাদের কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বিমান দিয়ে ইম্পোর্ট করতে হয়। অথবা ইন্ডিয়ার পোর্ট ব্যবহার করতে হয়। যে কারণে ইন্ডিয়ার উপরে তাদের নানান রকমের নির্ভরশীলতা আছে। এখন এটা চাইলে তো তারা তাদের দেশে একটা সমুদ্র বানায় নিতে পারবে না।
সো এটা তাদের জিওগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজ। আমেরিকা পরাশক্তি কি কারণে? আমেরিকা যদি আপনার আক্রমণ করতে হয় তাহলে আটলান্টিক মহাসাগর পার হয়ে আসতে হবে অথবা প্রশান্ত মহাসাগর পার হয়ে এসে আমেরিকা আক্রমণ করতে হবে। কারণ আমেরিকার একদিকে হলো প্রশান্ত মহাসাগর, আরেকদিকে হলো আটলান্টিক মহাসাগর। এখন এই মহাসাগর পার হইতে হবে এবং এই মহাসাগরের মধ্যে আমেরিকার ৭ম নৌবহর আছে। আপনারে মহাসাগরেই কিন্তু ডুবাইয়া দিবে। মানে আপনি আমেরিকার ভূমি পর্যন্তই আসতে পারবেন না। এখন এই আপনি তো চাইলে আপনার দেশের ২ দিকে ২ টা মহাসাগর বানায় নিতে পারবেন না। এটা তো আর আপনার এটা হচ্ছে ভৌগোলিক বাস্তবতা। সো কথা হচ্ছে যেটা এরপরে হচ্ছে যেটা সেটা হলো এই ভৌগোলিক বাস্তবতাটা আমাদেরকে আগে জেনে নিতে হবে, মেনে নিতে হবে। তো তারপরে হচ্ছে আপনার এই যে অর্থনৈতিক সামর্থ্য, ন্যাচারাল রিসোর্সেস সেগুলোর সাথে ন্যাচারাল রিসোর্সেস এর সম্পর্ক আছে। কোন দেশে স্বর্ণের খনি আছে। দেশ হয়তো ছোট কিন্তু দেশের নিচে স্বর্ণের খনি। এখন কথা হলো আপনি তো আপনার দেশের নিচে স্বর্ণের খনি একটা বানায় নিতে পারবেন না। এটা গড গিফটেড। আবার অনেক সময় আছে যে স্বর্ণের খনি থাকার পরও ন্যাচারাল রিসোর্স এ থাকার পরেও তারা সেগুলোকে কাজে লাগাইতে পারে না। তারা সেগুলো থাকার পরেও তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না। যেমন অর্থনৈতিক সমৃদ্ধি। এরপর হচ্ছে মিলিটারি প্রিপেয়ার্ডনেস। আপনার মিলিটারি প্রিপেয়ার্ডনেস অনেক দেশের অর্থনৈতিকভাবে সামর্থ্য আছে। যেমন ধরেন মিডল ইস্টের অনেক দেশ কুয়েত। অনেক সমৃদ্ধ। কিন্তু কথা হলো কুয়েতের কোনো মিলিটারি নাই। কারণ মিলিটারি নাই কেন? মিলিটারির জন্য নাম্বার খুব ইম্পোর্টেন্ট। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। নাম্বারস আর ওয়ান অফ দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট ফ্যাক্টর ফর a military মানে আপনার কোন একটা যুদ্ধ যদি জিততে হয় অবশ্যই আপনাকে অনেক বেশি পরিমাণ সৈন্য থাকতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনসংখ্যা খুব কম। এদের জনসংখ্যা নাই। এবং এই কারণে এই যে অনেকে বলে না বহুবিবাহ। বহুবিবাহ নিয়ে যদি কোন সময় কথা বলি বলব। আরব দেশের মানুষদের এরকম ৮ টা ১০ টা বিয়ে করতে হয় কারণ হচ্ছে তাদের দরকার আসলেই। সে দেশের জনসংখ্যা এতই কম, তারা যদি আমাদের মতো এরকম ১ বিয়ে করে আর ২ টি সন্তানের যথেষ্ট নীতিতে যায় তাহলে কিছুদিন পরে আপনি কুয়েতে গিয়ে দেখবেন যে কোন মানুষই নেই। বিলুপ্ত হয়ে যাবে তারা। এজন্য তারা আপনার এই যে খালি একের পর এক বিয়ে করতেছে, একেকজনের ৮ টা ১০ টা বউ। তারপরেও তাদের জনসংখ্যা নাই। এখন একটা আর্মির জন্য তো আপনার মানুষ লাগবে আগে। মানুষ ছাড়া তো আর আপনার আর্মি তৈরি হবে না। এবং আর্মির সংখ্যা খুব ইম্পোর্টেন্ট। জনসংখ্যা মানে নাম্বার অফ পিপল এই যে নাম্বার অফ সোলজার্স আর্মির জন্য খুব ইম্পোর্টেন্ট। সো সেইটা নাই আরব দেশগুলোর। এজন্য সৌদি আরবের অনেক পয়সা আছে। সৌদি আরব চাইলে বাংলাদেশের থেকে ১০ গুণ বড় আর্মি তৈরি করতে পারে। কিন্তু কথা হলো মানুষ নাই। সো এরকম। তো এরকম এগুলো হচ্ছে আপনার tangible element যেগুলো আপনি বা এরপর হচ্ছে সেসব দেশের অস্ত্র-শস্ত্র। অনেক দেশের আবার জনসংখ্যা আছে। কিন্তু কথা হচ্ছে তাদের মানে যুদ্ধাস্ত্র নাই। অস্ত্র-শস্ত্র নাই আরকি। ইকুইপমেন্ট নাই। ইকুইপমেন্ট কিনতে পয়সা লাগবে। ইকুইপমেন্ট ডেভেলপ করতে আপনার সেই টেকনোলজি বা রিসার্চার লাগবে। সো সেইসব জিনিসগুলো দিয়ে একটা দেশের শক্তিমত্তা মাপা হয়। তো এর মধ্যে intangible এলিমেন্ট আছে। intangible এলিমেন্ট ৩ টা। ৩ টা এলিমেন্ট হচ্ছে আপনার মোট আপনার জাতীয় শক্তির ৮ টা উপকরণ। এর মধ্যে ৫ টা উপকরণ হচ্ছে tangible যেগুলো দেখা যায়, যেগুলো বললাম এই যে জিওগ্রাফি, ন্যাচারাল রিসোর্সেস তারপর হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য, মিলিটারি প্রিপেয়ার্ডনেস, মিলিটারি ইকুইপমেন্ট এগুলো হচ্ছে দৃশ্যমান দেখা যায়। আর আরেকটা হচ্ছে যেটা সেটা হলো intangible যেগুলো দেখা যায় না, যেগুলো পরিমাপ করা যায় না, যেগুলো সফট। সেইটা হচ্ছে ৩ টা। একটা হচ্ছে কোয়ালিটি অফ দি গভর্নমেন্ট। মানে সরকারের কোয়ালিটি। সরকার যদি ভালো সরকার হয়, তাহলে অনেক সময় অনেক লিমিটেশনস নিয়েও একটা দেশ উপরে উঠতে পারে। যেমন সিঙ্গাপুর। সিঙ্গাপুরের উল্লেখযোগ্য কোনো ভূমিও নাই। মানে জিওগ্রাফিক্যালি তারা অনেক ডিসঅ্যাডভান্টেজেস। বাট সিঙ্গাপুর অর্থনৈতিক পরাশক্তি হয়ে গেছে। সিঙ্গাপুর সারা পৃথিবীতে একটা আইডিয়াল রাষ্ট্র। এর কারণ হচ্ছে কোয়ালিটি অফ দি গভর্নমেন্ট। এরপর হচ্ছে কোয়ালিটি অফ দি ডিপ্লোমেসি। মানে ডিপ্লোমেসি মানে অনেক সময় এই যে আপনার যদি ভালো ডিপ্লোম্যাট থাকে, আপনার যদি ভালো ডিপ্লোম্যাট থাকে তাহলে কি হয়? আপনি কম রিসোর্সেস নিয়েও কিন্তু অনেক সময় ভালো ট্রেড করতে পারবেন। মানে এই যে আমাদের দেশ থেকে আমরা রপ্তানি করতে পারি। আপনার যদি ডিপ্লোম্যাট ভালো থাকে, আপনি অনেক সময় কম সৈন্য নিয়েও যুদ্ধ জিততে পারবেন। সো এজন্য ভালো ডিপ্লোম্যাট লাগবে। সো ভালো ডিপ্লোমেসি, কোয়ালিটি অফ দি ডিপ্লোমেসি। সো এটা হচ্ছে একটা দেশের একটা ইনট্যানজিবল এলিমেন্ট। এই যে হেনরি কিসিঞ্জারের মতো একটা ডিপ্লোম্যাট যদি থাকে, আপনি অনেক যুদ্ধ জিতে আসতে পারবেন। যুদ্ধ না করেও। সো এরকম ভালো ডিপ্লোম্যাট লাগবে। সো আমেরিকায় সেরকম মানে ক্যারিয়ার ডিপ্লোম্যাটিক সার্ভিস আছে। সো সেইভাবে তারা ডিপ্লোম্যাট তৈরি করে। আমাদের দেশে সেরকম ব্যবস্থা নাই। আমাদের দেশে দেখা গেল যে একজন পড়ছে ইসলামিক স্টাডিজ এ বিসিএস পরীক্ষা দিয়ে সে ডিপ্লোম্যাট হয়ে গেছে। এর আগে কখনো এবং এগুলা একবার তো চাকরি হইলে সে চাকরি আর যায় না, জানেন তো? সো সরকারি চাকরি একবার পাইছেন, আপনি ডিপ্লোমেসি পারেন আর না পারেন, আল্টিমেটলি আপনার চাকরি আর যাবে না। সো এগুলোকে বিভিন্ন জায়গায় পাঠায়া দেয়। দেখা গেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করা আর পোস্ট অফিসে চাকরি করার মধ্যে উনার কাছে কোনই পার্থক্য নেই। মানে উনারে পোস্ট অফিসে দিলেও উনি জাস্ট ওই ডেইলি রুটিন কিছু আছে রুটিন জব করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হইছে উনি ওই পোস্ট অফিসের মতোই ফর্ম ফিল আপ করেন, দেন পাসপোর্ট রিনিউ করেন, এই করেন, সেই করেন, এইসব কাজই করেন।
মানে তাদেরও ওই যে আ মানে ঐরকম থিংকিং যে কিভাবে ভাই আমি আমেরিকা থেকে এমন কিছু ব্যবসা বাগিয়ে নিতে পারি আমাদের দেশের জন্য। মানে ওই লেভেলের ডিপ্লোম্যাট আমাদের নাই। সেইসব ডিপ্লোম্যাট কোয়ালিটি অফ দ্যা ডিপ্লোম্যাট সেগুলো থাকলে অনেক আ আপনি রিসোর্সেস কাজে লাগাইতে পারবেন যদি আপনি সেরকম ডিপ্লোম্যাট। কিন্তু আমাদের ডিপ্লোম্যাটরা ওই যে বললাম, পোস্ট অফিসে চাকরি দিলে উনি যে চাকরিটা যেরকম করতো উনি ফরেন মিনিস্ট্রিতেও ওরকমই কাজ করে। এরকম। হ্যাঁ, ভালো ডিপ্লোম্যাট ২-১ জন তো আছেই। তাদের কারণে তো কিছুটা উন্নতি হচ্ছে। বাট অনেকের সেরকম কোন রিসোর্সেস নাই। দেন এরপর হচ্ছে যেটা সেটা হলো আপনার আ অ ন্যাশনাল ক্যারেক্টারিস্টিকস অ্যান্ড মোরাল। যে কথাটা বলার জন্য এত লম্বা আলোচনা করলাম সেটা হচ্ছে ন্যাশনাল ক্যারেক্টারিস্টিকস অ্যান্ড মোরাল। ওই যে বললাম যে একটা আ জাতীয় শক্তি পরিমাপের যে ৮ টা এলিমেন্ট তার মধ্যে আ ৮ম যে এলিমেন্টটা সেটা হচ্ছে জাতীয় চরিত্র এবং মনোবল। মানে এইটা হচ্ছে একটা জাতির উন্নতির কারণ কথা হচ্ছে যে জাতীয় চরিত্র যদি ইতিবাচক হয় তাহলে তারা ইতিবাচক সরকার তৈরি করবে। মানে ন্যাশনাল ক্যারেক্টারিস্টিকস অ্যান্ড মোরাল মানে জাতীয় চরিত্র এবং মনোবল মানে একটা জাতি যদি কোয়ালিটি জাতি হয়, তাদের মনোভাব, তাদের মানসিকতা যদি ঐরকম হয়, তাহলে তারা সেরকম ভালো সরকার তৈরি করবে। আর ভালো সরকার ভালো ডিপ্লোম্যাট তৈরি করবে। এবং যদি আমাদের জাতীয় চরিত্র ভালো হয় এবং আমাদের যদি সরকার ভালো হয়, আমাদের যদি ডিপ্লোম্যাটরা ভালো হয়, তাহলে আমার রিসোর্সেস অনেক কম থাকলেও কিন্তু সেটা দিয়ে আমি আমার তাই না? যেমন আমাদের দেশে জনসংখ্যা একটা সমস্যা। কিন্তু এই জনসংখ্যাকে কিন্তু আমি সম্পদে পরিণত করতে পারি। আমরা পৃথিবী দেশে অনেক দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারি। সেটা কিন্তু সম্ভব। যদি আমরা জাতিগতভাবে ভালো হই, দেখা যাবে যে আমরা এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে কিন্তু আল্টিমেটলি আমাদের দেশের জনগণ কিন্তু আমাদের জন্য বোঝা হবে না। বরং আমাদের দেশে জনগণ আমাদের জন্য সম্পদ হবে যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি। সো এটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো একটা জাতির জাতীয় চরিত্র, তাই না? একজন লিখছেন যে আমাদের চরিত্র কেমন? দেখুন আমাদের চরিত্র কেমন এটা তো আর আলাদা করে ব্যাখ্যা করার দরকার নেই। সো আমাদের চরিত্র যেমন সেটা আমাদের অবস্থা দেখলেই বোঝা যায়, তাই না? সো কথাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি আ আ এটা মিডল ইস্টে যারা আছে, কিছু জায়গায় অবশ্যই আমাদের রেপুটেশন আছে। কিছু জায়গায় আমরা যে ভালো করতেছি না তা না। যেটা ভালো সেটা তো মানুষ অ্যাপ্রিশিয়েট করেই যে হ্যাঁ, যেমন আমাদের দেশের মানুষরা বিদেশে গিয়ে কিন্তু অনেকে সুনামের সাথে কাজ করে এবং কিছু কাজের জায়গায় আমাদের সুনাম আছে। আ অন্যান্য অনেক দেশের তুলনায় বাঙালিদের সুনাম আছে। তো যে জায়গায় সুনাম আছে সে জায়গায় তো আছেই। তারপরেও আমরা যদি দক্ষ জনশক্তির রপ্তানিতে আমরা পিছিয়ে আছি। আমরা সেই জায়গাগুলোতে কিন্তু আরো উন্নতি করতে পারি আস্তে।